গত ভিডিওতে আমরা আলাপ করেছিলাম আমাদের পরিচিত ক্যাট কমান্ডটা নিয়ে, যে ক্যাট কমান্ডটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে ক্যাট কমান্ড দিয়ে আমরা একটা ফাইল রিড করতে পারি। এবং আমি কথা দিয়েছিলাম যে আমরা ক্যাট কমান্ডটা নিজেই বানাবো। তো আজকে আমরা ক্যাট কমান্ডটাই বানাতে যাচ্ছি, কিন্তু আমাদের মেইন টার্গেট এটা হবে না যে আমরা ক্যাট কমান্ড বানাচ্ছি, কারণ এটা আসলে খুবই ছোট একটা কাজ এবং খুবই সিম্পল একটা কাজ। বাট এটা করতে যে আমরা অনেকগুলো কনসেপ্ট শিখবো, যেটা আমি এখানে লিখে রেখেছি। তো সেই কনসেপ্টগুলো দেখি যে আজকে কি কি বিষয় নিয়ে আলাপ করতে যাব। তো আমরা ক্যাট কমান্ড অবশ্যই বানাবো, এবং তার সাথে আমরা প্রসেসের মধ্যে প্রসেস অবজেক্ট বলে যেটা আছে নোড জেএস এর মধ্যে, সেটার মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর, এই তিনটা জিনিস সম্পর্কে মানে মোটামুটি একটা বেসিক আইডিয়া নিব। তারপরে আবার কি, ওটার যে ফাইল ডেসক্রিপ্টর থাকে, স্ট্যান্ডার্ড এই ডাটা স্ট্রিমগুলোর যে ফাইল ডেসক্রিপ্টর আছে, সেই ফাইল ডেসক্রিপ্টর গুলো দিয়ে আমরা কিছু রিডিরেক্টিং করা শিখব, যে কিভাবে আমরা এটা আসবে আস্তে আস্তে। এবং তারপরে হচ্ছে প্রসেস অবজেক্টের মধ্যে আর্কভি বলে একটা জিনিস আছে, যেটা আমাদের এই কমান্ড লাইন টুলটা বানাতে গেলে খুব প্রয়োজন পড়বে। তো সেটা আমরা দেখব, এবং তারপরে এক্সিট কোড নিয়ে একটু আলাপ করব, এবং তারপরে এলিয়াসিং এর টপিক আসবে, তারপরে আবার আনএলিয়াসিং এর টপিক আসবে, এবং এলিয়াস গুলোকে আমরা কিভাবে পার্মানেন্ট করতে পারি সেই টপিকটা আসবে। তো চলেন আজকে শুরু করা যাক যে এই জিনিসগুলো আমরা কিভাবে কি করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতোই, যে আমি আমার হচ্ছে টার্মিনাল ওপেন করব সব আগে। তো কন্ট্রোল অল্টার টি চাপলাম, আমার টার্মিনাল আসলো এবং আমি একটা প্রজেক্ট ফাইল করতে যাচ্ছি। তো এখানে প্রজেক্ট ফাইল, আচ্ছা আগে দেখি আমরা কোথায় আছি। সরি, পিডব্লিউডি করলে আমরা দেখবো যে আমরা হোমের মধ্যে আছি। এবং এখানে যদি আমি ডেস্কটপে একটা হচ্ছে ফোল্ডার খুলতে চাই, তাহলে আমি এটা একটু জুম করি যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা। তো এইখানে এখন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি দিলাম mkdir, এবং ফোল্ডারটার নাম দিলাম, কথার কথা কি নাম দেওয়া যায়, ক্যাট মেকিং। আমরা ক্যাট বানাবো। তারপরে সিডি করলাম ক্যাট মেকিং এর ভিতরে, মানে সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, আমরা ডাইরেক্টরিটা চেঞ্জ করলাম। ডাইরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার। তারপরে এখন আমরা এখানে, আমরা যদি এলএস করি মানে লিস্ট করি কি কি জিনিসপত্র আছে সেটা দেখার জন্য, আমরা এলএস করলে দেখলাম যে কিছুই নেই, কিছুই দিচ্ছে না আউটপুট। তো আমরা এখন আমাদের মেইন কাজের দিকে চলে এসেছি, এবং এখন আমাদের প্রথম কাজ হবে যে ক্যাট কমান্ডটা আসলে কিভাবে কাজ করে এটা একটু ডিটেলসে একটু দেখা আর কি, খানিকটা ডিটেলস দেখা। তো এখন সেটার জন্য আগে টার্মিনালটা ক্লিন করি, কন্ট্রোল এল। তারপরে এখন আমরা যদি ম্যান ক্যাট লিখি, তাহলে ম্যানুয়াল পেজটা ওপেন হবে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ক্যাট কি করে, কনক্যাটিনেট ফাইল অ্যান্ড প্রিন্ট অন দ্য স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড আউটপুটেও প্রিন্ট করে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে। আচ্ছা, এবং এরপর সাথে আরো কিছু কমান্ড আছে বা কিছু ফ্ল্যাগ আছে। তো যাই হোক, এই হলো আপাতত আমরা মানে ক্যাটের ব্যাপারটা বুঝলাম, যে ক্যাটের এইটা আমরা দেখতে পারি এখান থেকে। এবং এখন আমরা ক্যাট কমান্ডটাকে রান করি। আমরা ক্যাট দিয়ে যদি এন্টার দেই, দিলাম এন্টার। এখন দেখেন আমার এখানে কিছুই দেখাচ্ছে না, বাট এখানে বোঝা যাচ্ছে যে কিছু একটা টাইপ করা যেতে পারে। তো কিছু একটা যদি টাইপ করা যেতে পারে, তাহলে আমরা সেটা দেখি যে আসলে কি টাইপ করা যেতে পারে বা কি হয়। তো এখানে আমরা যে কোনো একটা কিছু লিখি, যে হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। তার এন্টার দিলাম, দেখেন আমাকে আবার হ্যালো ওয়ার্ল্ডটাই দেখাচ্ছে। তার মানে কি, ক্যাট কমান্ডটা কি করছে, আমরা আরেকটা ট্রাই করে দেখি। যে আমার নাম দিলাম অনিন্দ, এন্টার দিলাম, আবার আমাকে অনিন্দ আউটপুট দিচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে আমরা যা ইনপুট দেই সেটাই ও আউটপুট দেয়। তো এটুকুই তো ক্যাট কমান্ডের বিশেষত্ব না, এটা আমি অবশ্য গত ভিডিওতে এই পার্টটুকু দেখাইনি। এটা আমরা যেহেতু আজকে ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমাদেরকে এটা জানা দরকার। তো আমি কন্ট্রোল সি চেপে এটা কুইট করলাম। তারপরে হচ্ছে এখন আমরা যদি দেখি যে কোনো একটা ফাইল ক্রিয়েট করি, একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা টাচ লিখলাম, টাচ দিয়ে ফাইল ক্রিয়েট করে টাচ কমান্ড দিয়ে। তো তারপরে হচ্ছে যে টাচ লিখে আমরা একটা ফাইলের নাম দিয়ে কি দিব, যে সাম টেক্সট ডট টিএক্সটি, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এলএস দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এর মাঝে আমাদের এই ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন এই ফাইলের মধ্যে আমরা কিছু লিখতে চাচ্ছি, এই জায়গাতে রিডিরেক্টিং এর টপিকটা আসবে। আমরা হচ্ছে টেক্সট এডিটর মানে ভিএস কোড ওপেন করে লিখতে পারি, হ্যাঁ ওটা অবশ্যই পারি, বাট ওটা না করেই আমরা লিখব। এখন তার আগে আমরা ক্যাট কমান্ড দিয়ে দেখে নিই যে কিছু আছে কিনা এর ভিতর। তাহলে
সাম টেক্সট এই ফাইলটার নাম দিলে দেখা যাচ্ছে কিছুই আউটপুট করলো না, কারণ ওর মধ্যে কিছুই নেই। এখন আমরা যদি এখানে লিখি ইকো, ইকো হচ্ছে একটা কমান্ড, যেই কমান্ডটা আমরা জাভাস্ক্রিপ্টে করলে কনসোল লগ যা করি, টার্মিনালের ক্ষেত্রে ইকো হচ্ছে সেম জিনিস। অথবা আপনি যদি সি তে কাজ করে থাকেন তাহলে প্রিন্টএফ ফাংশনটা দেখেছেন, ওই সেম জিনিসই হচ্ছে ইকো। আবার গো তে কাজ করলে আপনার হচ্ছে এফএমটি ডট প্রিন্ট লাইন এইরকম জিনিসটা দেখেছেন, সেটাই হচ্ছে এখানে। আবার হচ্ছে যাই হোক, আর এত এক্সাম্পল দিলে বা আর কি লাভ হবে, তো একই কথা বুঝতে পেরেছেন আশা করি। তো এখানে ইকো আমরা লিখলাম যে হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমরা যদি এখানে এন্টার দিই, সরি, ও আমি একটু ভুল করেছিলাম। সেই ভুলটা হচ্ছে এই যে ডি কোড বলছিল, কারণ হচ্ছে কি যে এই ভুলটাও একটু দেখা দরকার, যে এখানে আমি কোটেশন মার্ক এন্ড শুরু করেছি বাট শেষ করিনি। এটা যদি আমি পরের লাইনে দিতাম তাহলেও হতো। যেমন আমি করে দেখি এখনই, যে আমি এন্টার দিলাম, আমাকে বলছে ডি কোড, মানে আরো কিছু লিখতে কি চাচ্ছি এবং তারপরে আমাকে কোটেশন মার্কটা এন্ড করতে হবে। তো এন্ড করি, ধরেন তার আগে আমি লিখলাম যে দা সরি দি ওয়ার্ল্ড is beautiful. Sorry, full. I hope my spelling is correct. এইবার আমি কোটেশন মার্ক দিয়ে, এই যে এখানে কোটেশন মার্ক দিয়ে এটা ক্লোজ করলাম এবং এন্টার দিলাম। এই যে কোটেশন মার্ক ক্লোজ হয়েছে। তো তারপরে এখন কি, সে এখানে প্রিন্ট করলো হ্যালো ওয়ার্ল্ড এবং তারপরে দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, এই লাইনটা ইকোর মাধ্যমে প্রিন্ট করলাম। তো এটা আমি আসলে মানে যেহেতু শুরুতে ভুল করেছিলাম, তো ওই ভুলটা কিভাবে ঠিক করা যায় এটা দেখাইলাম। তো এখন আমরা একটু টার্মিনালটা ক্লিন করি। ক্লিন করে এখন আমরা আবার একটু সুন্দর করে লিখি যে হ্যালো, WORLD। আজকে খুব টাইপিং মিস্টেক হচ্ছে এখানে, এখানে বারবার এটা ডিস্টার্ব দিচ্ছে আমার টার্মিনালটা আজকে, আই ডোন্ট নো হোয়াই। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডটা এখানে হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে দেখালো। এখন আমরা চাচ্ছি এই জিনিসটাকে আমরা আমাদের ফাইলের মধ্যে লিখে ফেলবো। আমাদের কোন ফাইলটার মধ্যে, এই যে আমরা এলএস করে দেখে নিই যে আমরা samtext.cat এই ফাইলটার মধ্যে আমরা এটাকে লিখে ফেলবো। কিভাবে লিখে ফেলতে পারি ইজিলি, সেটা হচ্ছে ভিএস কোড ওপেন না করে এবং কোনো প্রকার ন্যানো ভিম বা অন্য কোনো কমান্ড লাইন টুল ইউজ না করে আমরা যদি করি, তাহলে এই যে আমাদের কথাটা, এটাকে আমরা এই যে রিডিরেক্ট করে দিলাম, এই চিহ্নটা দিয়ে রিডিরেক্ট করা বোঝায়। রিডিরেক্ট করা মানে কি, ইকোর ফলে যে আউটপুটটা আসবে, ইকোর আউটপুটটা কিন্তু স্ট্যান্ডার্ড আউটপুট, যেটা আমরা আরেকটু বিস্তারিত দেখবো সামনেই। তো আপাতত বলে রাখতেছি শুধু, তো এটার যে স্ট্যান্ডার্ড আউটপুটটা সেটা আমরা রিডিরেক্ট করে দিব কোথায়, আমাদের যেই ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম samtext.txt। এবার যদি আমি এন্টার দিই, দেখা যাচ্ছে টার্মিনালে কিছু নাই, তাহলে আমাদের লেখাটা গেল কোথায়। আর এইবার যদি আমি ক্যাট কমান্ড দিয়ে সাম টেক্সটটা দেখি, তাহলে দেখেন সাম টেক্সটের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে রিডিরেক্টিং। এটা নিয়ে আমরা নোটজেস অ্যাপ্লিকেশনের মধ্যেও কিছু কিছু জিনিস মানে যখন রান করব তখন ওটা আমি ইউজ করে দেখাবো যে কিভাবে রিডিরেক্ট করতে পারি। এখানে কিছু ব্যাপার আছে আর কি, আপাতত এখনই না যাচ্ছি। তো তারপরে এটা হলো, এখন আমরা আছে যাই হোক, আমরা ভিএস কোডে ফেরত যাই। কতক্ষণ আর টার্মিনালে, মানে আসলে সারাদিনই থাকা যায় টার্মিনালে, বাট এখানে আমি কোড তারপরে ডট দিলাম। এই কমান্ডটা দিলেই আমার ভিএস কোডটা আরেকটা স্ক্রিনে ওপেন হয়েছে। আমি এটা একটু এখানে নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের এই ফাইলটা ও ফোল্ডারটা ওপেন হলো। এখানকার মধ্যে যদি আমরা এখন দেখি, এই জায়গাতে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আর উবুন্টু টার্মিনাল না যে ভিএস কোডে টার্মিনালটাতেই কাজ করি। এখানে যদি এখন আমরা যাই, আচ্ছা আমার একটু মনে হয় জুম করা উচিত। আই হোপ দিস ইজ এনাফ। আচ্ছা, তো এখন আমরা এই জায়গার মধ্যে, আর এই কোপাইলট, আচ্ছা এখন আমরা এইখানের মধ্যে যদি ইকো, এখন আপনারা ডাইরেক্ট ভিজুয়ালাইজ করতে পারবেন যে উপরে কি হচ্ছে। ইকো দিলাম, তারপরে আমরা দিলাম যে হাউ আর ইউ, তারপরে কোটেশন শেষ করলাম এবং তারপরে এখন আমরা রিডিরেক্ট করে দিচ্ছি কোথায়, সাম টেক্সট ফাইলটার মধ্যে রিডিরেক্ট করে দিলাম। এখন আমাদের হাউ আর ইউ চলে আসলো। কিন্তু এখানে একটা ঘটনা কি ঘটছে নোটিস করেছেন কিনা, যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটা কিন্তু চলে গিয়েছে। ওটা যাতে চলে না যায়, ওটাও যাতে থাকে, সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই একই কমান্ডটাই নিলাম এবং এখানে আমরা একটু চেঞ্জ করি।
এখানে আমরা লিখি যে আর ইউ ওকে, এবং এখানে রিডিরেক্ট করার সময় আমরা দুইবার এই গ্রেটার দেন চিহ্নটা দিব। তাহলে আমাদের কি হয় দেখি। এইবার দেখেন পরের লাইনে যে ওটা অ্যাড হলো, আমাদের হাউ আর ইউ কথাটা কিন্তু চলে যায়নি, এবার আমাদের পরের লাইনে অ্যাড হয়েছে। এটা এই চিহ্নটাকে অ্যাপেন্ড করা বলে, যে আমরা অ্যাপেন্ড করছি, যা আছে তার সাথে আর একটু যুক্ত করছি, জাস্ট এইটুকুই। আচ্ছা, এখন আমাদের এইটুকু টপিক গেল। এরপরে আমরা আমরা আমাদের কি কোড এখনই শুরু করে দিব। আচ্ছা, আমি একটু টপিকটা দেখি যে আমরা কিভাবে সাজিয়েছিলাম। আমি প্রথমে মেন্টাল ম্যাপটা। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, লিখি টাচ, ধরলাম যে ক্যাট ডট জেএস। ঠিক আছে, তো আমাদের ক্যাট ডট জেএস ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাতে প্রোফাইলটা খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে আমরা এখন আমাদের কাজ শুরু করব। তো সব আগে আমাদের কাজ হবে কি, যে আমরা যে স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ইনপুট এবং স্ট্যান্ডার্ড আউটপুট, এই তিনটা জিনিস আগে দেখি। তো এই তিনটা জিনিস কোথায় আছে? প্রসেস অবজেক্টের মধ্যে আছে। এবং প্রসেসের সাথে আপনারা কিভাবে পরিচিত, যদি আপনাদের অল্প স্বল্প ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা সেটা ব্যাক এন্ডে হোক বা ফ্রন্ট এন্ডে হোক, যেটাই হোক, আপনারা অ্যাটলিস্ট প্রসেস ডট ইএনভি ডট সামথিং এরকম কাজ করেছেন নিশ্চয়ই। তো ওই প্রসেস অবজেক্টটাই আমরা ইউজ করব। এবং প্রসেস বলতে কিন্তু আসলে আমাদের কম্পিউটারে যে কাজগুলো চলছে বিভিন্ন, সেটা দেখতে পাবেন। এবং এটা আরেকটু বেটার ভিজুয়ালাইজেশনের জন্য, সাপোজ আমি যদি এখন আমার টার্মিনালটা, সরি, সিস্টেম মনিটরটা ওপেন করি। তো এই যে সিস্টেম মনিটর ওপেন করলাম, তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসেস গুলো কি কি আছে। তো এই যে এখানে কোড লেখা আছে, এটা হচ্ছে আমার ভিএস কোড চালু আছে, এটাতে বোঝাচ্ছে। তো এখানে আরো অনেক কিছু আসলে চালু আছে। এবং আমি যে স্ক্রিনটা রেকর্ড করছি সেটার জন্য ওবিএস স্টুডিও চালু আছে। আমি যদি এখান থেকে প্রসেসটা কিল করে দিই, তাহলে আমার রেকর্ডিং অফ হয়ে যাবে এখনই। তো যাই হোক, এবং এখানে দেখতে পাচ্ছেন ডট এসএইচ, মানে শেল ওপেন আছে। শেল মানে কি, আমাদের যেই মানে কি বলবো, যেখানে আমি টার্মিনালটা আর কি, আপাতত এইটুকুই বুঝেন। শেলের আসলে আরো অনেক বিস্তারিত বলা যায়, তো সেটা নিয়ে আপাতত না যাই। তো যাই হোক, এখন এখানে জাস্ট বিভিন্ন প্রসেস আছে। এইটা আমি প্রসেস নিয়ে এত বিস্তারিত, এটা আলাদা কোনো একটা লেকচার করা যেতে পারে। ইউনিক্সে প্রসেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা জানা আসলে উচিত সবার। তো যাই হোক, এখন আমি প্রসেস অবজেক্ট থেকে তিনটা জিনিস নিয়ে আসবো। তো আমি নিয়ে আসি, শুরু করি। কনস্ট ইকুয়ালস টু রিকোয়ার, আর রিকোয়ার, এখানে আমরা লিখলাম নোড প্রসেস। এবং তারপরে, আচ্ছা, টার্মিনালটা ক্লোজ করে দিই। আচ্ছা, এই জায়গাটা আর একটু মনে হয় জুম করলে বেটার। তাহলে এখানে যদি আমরা কন্ট্রোল তারপরে স্পেস চাপি, কন্ট্রোল এবং স্পেস চাপি, তাহলে আমরা দেখবো অনেক কিছু আছে আসলে। এগুলো আপনার নোট জেএস এর ডকুমেন্টেশনে দেখতে পারবেন। এবং এখানে দেখেন আপনি ইএনভি দেখতে পাচ্ছেন। এই ইএনভি কিন্তু আপনারা ইউজ করেন যারা ডেভেলপমেন্টে কাজ করেন। তো এখানে অনেক কিছু আছে, এখানে এই যে প্রসেস ডট এক্সিট আছে। তো এরকম অনেক কিছুই আছে। তো আমাদের এত কিছু নিয়ে এখনই কাজ করব না। এখন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে এরর, তারপরে হচ্ছে আবার একটা কি স্ট্যান্ডার্ড ইনপুট, এবং আরেকটা কাজ করব কি স্ট্যান্ডার্ড আউটপুট। তো এই তিনটা নিয়ে আমাদের আপাতত কাজ শুরু হবে। ঠিক আছে, তো আচ্ছা, এখানে মনে হয়, আচ্ছা, এইটুকু আমি অফ করে দিই, তাহলে দেখা যাবে। এখন তাহলে এই যে তিনটা জিনিস, ওয়েট, আমার একটু ভিডিওটাতে স্ক্রিন ক্যাপচারের, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, এখন আমাদের যেই কাজ হচ্ছে, তো আমরা এখন এটার মধ্যে সব আগে যেটা করি, যে আমরা একটু মাউসটা নিয়ে যাই, যে দেখি কি বলছে। এই জায়গার মধ্যে আমরা মাউসটা নিয়ে গেলে দেখতে পাবো হচ্ছে অল রিস্ট্রাকচার্ড এলিমেন্টস আর আনইউজড। আচ্ছা, এটা টাইপ স্ক্রিপ্টের একটা আমাকে মেসেজ দিচ্ছে, যে এটা আমি এখনো ইউজ করিনি, এটা আমি ইউজ করব, সমস্যা নেই। তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলতেছে যে রাইট স্ট্রিম, মানে স্ট্যান্ডার্ড এররটা একটা রাইটেবল স্ট্রিম, এখানে আমরা লিখতে পারবো কিছু একটা। আমি জানি না আপনারা স্ট্রিমের কনসেপ্ট কতটা ভালো জানেন, বাট স্ট্রিমের কনসেপ্টটা না জানলে আসলে এই মানে কিভাবে কাজটা হচ্ছে এটা বোঝাটা খুব কঠিন। কাজ মানে কিভাবে আপনি বানাতে পারবেন সেটা দেখতে পারবেন, বাট আমি এক্সপেক্ট করবো যে আপনি হয়তো স্ট্রিমিং নিয়ে একটু ভালো আইডিয়া আছে। তো সেটা নিয়ে এই ভিডিওতে আসলে স্ট্রিমিং নিয়ে বলা সম্ভব না, কারণ ওটা অনেক ভাস্ট একটা টপিক এবং এটার জন্য সেপারেট ভিডিও লাগবে, এবং আমি জানি না একটা ভিডিওতে এটা কভার করা সম্ভব কিনা। তো যাই হোক, এখানে আমরা একটা জিনিস দেখি যে প্রসেস ডট স্ট্যান্ডার্ড এরর প্রপার্টি রিটার্নস এ স্ট্রিম
কানেক্টেড টু স্ট্যান্ডার্ড এরর, এবং এখানে এফডি বলে একটা কথা আছে, মানে ফাইল ডেসক্রিপ্টর। এটা নিয়ে কিন্তু আমরা পরে আসবো। তারপরে বলছে ইট ইজ এ নেট ডট সকেট। এটা আমি বলবো না, টিসিপি আইপি প্রোটোকলের একটা কনসেপ্ট আর কি। তো এখানে বলেছে হুইচ ইজ এ ডুপ্লেক্স স্ট্রিং। তো এটা মানে কি, এটা রিডেবল এবং রাইটেবল দুইটাই কাজ করা যায়, কিন্তু যদি এফডি2 এটা যদি কোনো একটা ফাইলকে বোঝায় তাহলে শুধুমাত্র রাইটেবল হিসেবেই কাজ করে। তো আমরা এই ডুপ্লেক্স স্ট্রিমের কনসেপ্টে এখন তো অসম্ভব যাওয়া এই ভিডিওতে। আমরা যেটা করতে পারি যে রাইটেবল স্ট্রিম হিসেবে কাজ করবে, এটা আমরা বুঝলাম। এইটুকু আপাতত মাথায় রাখেন। এবং এই স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে যদি মাউস ওভার করি, তাহলে এটা দেখতে পাচ্ছি যে এখানে বলছে এটা রিড স্ট্রিম, মানে কি এটা রিডেবল স্ট্রিম, তার মানে এখান থেকে আমরা রিড করতে পারি। তো এবং এটার এফডি বলছে 0, মানে কি ফাইল ডেসক্রিপ্টরটা হচ্ছে 0। এটার একটা মানে ফাইল ডেসক্রিপ্টর বলতে আপনারা ধরে নেন যে ওর জন্য কোনো একটা নাম্বার অ্যাসাইন করা আছে, জাস্ট এইটুকুই আপাতত। তারপরে আবার কি আছে, স্ট্যান্ডার্ড আউটপুট। এই স্ট্যান্ডার্ড আউটপুটটা কি, এটা বলছে রাইট স্ট্রিং, তার মানে এটাতে রাইট করা যায়। এবং এখানে বলছে FD1, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আচ্ছা, যাই হোক, এখন আমরা এই তিনটার মধ্যে সাপোজ আমরা প্রথমে আমাদের ক্যাটের আমরা কি দেখেছিলাম, যে আমরা যদি ক্যাট কমান্ডটাতে আরেকবার রান করি, তাহলে আমরা ওকে যা দেই ও তাই আউটপুট করে বের করে দেয়। কিভাবে, যে এখন আমি যদি এখানে লিখি হ্যালো, তাহলে ও আবার আমাকে হ্যালো রিটার্ন করছে। আবার যদি বলি হাই, তাহলে ও আবার আমাকে হাই রিটার্ন করছে। এটা আশা করি বুঝতে পারছি। এখন এটা আমি একটু এক্সিট করি। আচ্ছা, তারপরে হচ্ছে এখন তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট ওই জিনিসটুকু আগে বানাবো। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটছিল, আমাদের যেই প্রসেসটা ছিল বা আমাদের যেই প্রসেসে আমরা কাজ করছি, এটা তো আমার জি শেল চলছে। তো এর যে প্রসেসটা চলছে, সেখানে আমরা যখন ক্যাট কমান্ডটা রান করি, তখন ওর স্ট্যান্ডার্ড ইনপুট বলে একটা জিনিস আছে। ওই স্ট্যান্ডার্ড ইনপুটে আমার এই প্রথম হ্যালো টেক্সটটা গেছিল, যাওয়ার পরে ও স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে বের করে দিয়েছে। আবার যখন আমি হাই লিখেছি, তখনও স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে নিয়েছে এবং স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে বের করে দিয়েছে। এবং এইটা আসলে আমি লিখিনি, এটা আমি কন্ট্রোল C বাটন চেপেছিলাম, দ্যাটস ওয়াই দেখাচ্ছি। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, মানে যাতে আমি ওখান থেকে কুইট করতে পারি বা এক্সিট করতে পারি। তো এখন আমাদের এই যে স্ট্যান্ডার্ড ইনপুট, এটার মধ্যে আমরা যদি অন লিখি, তাহলে আপনারা যারা স্ট্রিম নিয়ে যদি কাজ করে থাকেন, তাহলে এটা খুবই মানে কমন জিনিস, বা ইভেন্ট ইমিটার কনসেপ্টটা জানলেও এটা আসলে বোঝাটা খুব সহজ। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে আমরা অন লিখলাম, এবং এখানে আরো অনেক বেশ কিছু ইনফরমেশন দিয়েছে, এটা আপনারা পড়তে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি অন, তারপরে এখানে একটা, এখানে দেখেন আমাকে এখানে বলছে একটা ইভেন্ট দিতে হবে। তো এই ইভেন্টটা কি, এই ইভেন্টটা খুব ইজিলি বোঝা যায় যে আমি এখানে অন দিলাম, এবং দেখেন আমি সাথে সাথে ইভেন্টগুলো আমাকে সাজেস্ট করছে যে কি কি ইভেন্ট এখানে আছে। খুবই সুন্দর কথা। তো এখন আমাদের যে ইভেন্টটা এখানে দরকার, সেটা হচ্ছে ডাটা ইভেন্টটা। তো এখানে আমি ডাটা দিলাম, তার মানে যখনই স্ট্যান্ডার্ড ইনপুটে কোনো প্রকার ডাটা আসবে, তখনই তুমি কাজ করা শুরু করবা। এখন কি কাজ করবা, এটা তোকে বলতে হবে। এইটা বলার জন্য এখন আমাদের একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। এইখানে আমি একটা কল ব্যাক ফাংশন নিলাম, অ্যারো ফাংশন নিচ্ছি, এবং এই জায়গাতে আমরা একটা ডাটা রিসিভ করবো। এটাকে আমরা ডাটা নাম দিলাম। এটাকে আপনি ডাটা না দিয়ে অন্য কোনো নাম দিতে পারেন, বাট এটা আর কি কনভেনশন বা বেস্ট প্র্যাকটিস বলতে পারেন। এইখানে এখন আমরা দেখি একটা নতুন ইন্টারেস্টিং টপিক চলে আসবে, সেটা হচ্ছে কনসোল লগ। কনসোল লগ জিনিসটা আসলে কি, তো আমরা আপাতত কনসোল লগ করি, তারপরে আমরা ওটা একটু ঘাটাঘাটি করবো। এখানে ডাটা দিলাম, ডট টু স্ট্রিং দিলাম, মানে কি ওটা হচ্ছে যদি বাফার আকারে আসে, তাহলে সেটাকে যাতে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিতে পারি এবং মানে এনকোডিংটা চেঞ্জ করে ফেলতে পারি। তো এখানে আমি দিলাম UTF-8, এবং আমরা আসলে আউটপুটটা কাজ করছে কিনা এটা বোঝার জন্য শুধুমাত্র এটাকে টু আপার কেস করে দিলাম। টু আপার কেস করে দিলাম, যে আমাদের সমস্ত আউটপুটকে তুমি আপার কেসে কনভার্ট করে দিবা। এখন আমরা এইটুকু কোড রান করে দেখি যে আসলে ঘটনা কি হচ্ছে। তো এটা আপনারা সবাই জানেন যে এখানে আমরা নোট, তারপরে আমরা দিব ক্যাট ফাইলটার নাম, এন্টার দিলাম। এখন আমাকে জাস্ট টার্মিনালটা থেমে আছে, এখানে এখন আসলে কিছুই মানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু আসলে জানি না, বুঝতে পারছি না যে কি চাচ্ছে। তো আমরা এখানে কিছু একটা লিখি, আমরা লিখলাম যে হ্যালো ফ্রম টার্মিনাল। ঠিক আছে, টার্মিনাল থেকে আমরা হ্যালো বলছি, এবং আমরা এটা যেই মুহূর্তে এন্টার চাপবো, সেই মুহূর্তে এই স্ট্যান্ডার্ড ইনপুটের ডাটা ইভেন্টটা ফায়ার করবে। এই ইভেন্টটা যেই মুহূর্তে ফায়ার হবে, সেই মুহূর্তে এই কল ব্যাকের মধ্যে আমি যা বলে দিয়েছি সেই কাজটাও করবে। তো আমরা এখন এটা এন্টার চাপি, এন্টার চাপলাম, এবং সাথে সাথে দেখেন যে হ্যালো ফ্রম টার্মিনাল চলে আসলো।
ঠিক আছে। তো এবং হ্যালো ফ্রম টার্মিনালটা ক্যাপিটালাইজ হয়ে এসেছে। তো এই ক্যাপিটালাইজ হয়ে যে আসলো, এটা কেন আসলো? কারণ আমরা এখানে কোডের মধ্যে বলে দিয়েছিলাম যেটাকে টু আপার কেসে কনভার্ট করে ফেলো। ঠিক আছে, তো এই কাজটাই সে করলো। এখন আমি যদি আবার কিছু লিখি যে হাই দেয়ার, এবার আমি এন্টার দিলাম, আবার দেখা যাচ্ছে হাই দেয়ারের সবগুলো লেটারকেও ক্যাপিটালাইজ করে আমাকে রিটার্ন করেছে। তো আমি ক্যাপিটালাইজ করার দরকার নেই, বাট আমি এটা করেছি জাস্ট আমাদের চেঞ্জটা বোঝার জন্য যে আমাদের অ্যাপ্লিকেশন আসলেই কাজ করছে। তো এইটা দিয়ে কিন্তু আমরা আপাতত বুঝে গেলাম যে আমাদের ক্যাট কমান্ডের শুরুর যেই কাজটুকু ছিল সেইটুকু আমাদের ডান। মানে আমরা উপরে এই যে এই জায়গাতে যেই কাজটুকু করলাম, যে আমরা যেটাই লিখছিলাম সেটা আউটপুট আসছিল, এইটুকু কাজ আমাদের কিন্তু ডান। ঠিক আছে, তো গ্রেট নিউজ। এখন আমি এটা থেকে কুইট করি। ও আচ্ছা, এইখানে এখন একটা গুরুত্বপূর্ণ কথা এখনই কি বলবো? আচ্ছা বলি। এখানে যে আমাদেরকে না থাক, এখন এটা বলবো না, একটু পরে বলবো। তো এখন এখানে আমরা যে কনসোল লগটা দেখছি, এই জিনিসটা আসলে কি? এখানে দেখেন যে এখানে কনসোল লগের ক্ষেত্রে এখানে বলছে যে printf3, এটা হচ্ছে কিন্তু একদম এখানে বলছে যে প্রিন্টস টু স্ট্যান্ডার্ড আউট উইথ নিউ লাইন। তার মানে কনসোল লগ আমরা এতদিন ধরে যে জিনিসটা করে আসছি, এটা জাস্ট ইউনিক্স এর স্ট্যান্ডার্ড আউট এই কনসেপ্টটা, মানে ইউনিক্স অ্যাকচুয়ালি না, আরো ডিপে গেলে হচ্ছে এটা সি প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। তো এখন বিষয় হচ্ছে যে এখানে প্রিন্টস টু স্ট্যান্ডার্ড আউট, মানে কনসোল লগ করলেই ওই স্ট্যান্ডার্ড আউটপুটে দিয়ে দেয়। তো এবং সাথে কি করে একটা নিউ লাইন অ্যাড করে। ঠিক আছে, তো এই যে নিউ লাইন অ্যাড করে এই জিনিসটুকু আমরা এবার একটু বুঝি যে কি হচ্ছে তাহলে আসলে ব্যাপারটা। তো এখানে আমরা টার্মিনাল থেকে একটু সরে আসি এবং এই জায়গাটার সাথে আমি, আপনারা স্ট্রিম নিয়ে কাজ করে থাকলে খুবই এটা কমন ব্যাপার, এই যে স্ট্যান্ডার্ড আউট লিখলাম, এবার আমি মানে এই স্ট্যান্ডার্ড আউটটা ব্যবহার করব। আমার ডাটা আসছিল স্ট্যান্ডার্ড ইনপুট থেকে, ডাটা পাঠাবো এবার স্ট্যান্ডার্ড আউটপুট। আমরা কনসোল লগেও পাঠিয়েছি, এখন ডাবল ডাবল প্রিন্ট হবে আর কি। তো এখন বা এটা করার জন্য আমাদের এখানে রাইট করতে হবে। তো আমি এখানে রাইট করলাম। ওয়েট, এখানে এখন রাইট করে কি লিখতে পারি যে আচ্ছা ডাটাটাকেই তো আমরা রাইট করব, জাস্ট ডাটা লিখে দিলাম আপাতত। এবং এখানে আচ্ছা এখানে আমরা একটুতে, না ঠিক আছে সমস্যা নেই, এটাই থাকুক। তো এখানে এখন আমরা ক্লিয়ার করি টার্মিনালটা, কন্ট্রোল এল। তারপরে এখন আমরা দিব নোড, তারপরে দিব হচ্ছে cat.js ফাইলের নামটা। এবং আমাকে এখন প্রম্পট করছে যে কিছু একটা দাও, তুমি কিছু একটা দিলে তো আমি লিখবো। তো আমি এখানে লিখলাম যে হ্যালো। এই দেখেন এবার দুইবার করে হ্যালো আউটপুট হচ্ছে। প্রথমে হচ্ছে হ্যালো আমার টার্মিনাল, সরি আমার আলো, এই হ্যালোটা আসছে আমাদের কনসোল লগ থেকে, এবং তারপরে আরেকটা আরেকটা হ্যালো আসতেছে। তো এইখানে একটা জিনিস দেখেন যে এখানে একটা কিন্তু গ্যাপ পড়েছে, একটা নতুন লাইন পড়েছে। এই যে নতুন লাইনটা কোথা থেকে আসলো? এটা আসলো কনসোল লগের কারণে। কনসোল লগ আসলে কি পুরো এই স্ট্যান্ডার্ড আউট ডট রাইট মেথডটা যা করে ও এক্স্যাক্টলি তাই করে, শুধু ওর সাথে একটা নতুন লাইন অ্যাড করে দেয়। তো এই নতুন লাইনেরটা আমরা যদি কনসোল লগকেই বানাতে চাই, মানে ওটার একটা ক্লোন বানাতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে এরকমটা করতে পারি যে আচ্ছা এটাকে আমি কুইট করি। এই জায়গাতে আমরা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং দিলাম, তারপরে আমরা এখানে একটা ডাটা দিলাম, এবং এই জায়গাতে যদি আমি নিউ লাইনের এই স্কেপ মানে এই ক্যারেক্টারটা দিয়ে দিই, তার মানে এটা হচ্ছে নতুন লাইন অ্যাড করা। এই জিনিসটা আর কনসোল লগ বেসিক্যালি সেম জিনিস। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখন আমরা এটাকে রান করে দেখি যে এবার আমাদের জিনিস কি একই রকম হলো কিনা। তো এখন এখন আমি যদি নোড cat.js দেই, তাহলে এখন আমরা দেখলাম হ্যালো। এইবার দেখেন যে প্রথমে ক্যাপিটালাইজ ভাবে হ্যালো প্রিন্ট হলো আমার কনসোল লগ থেকে, এবং ওর পরে অটোমেটিক্যালি একটা নিউ লাইন অ্যাড হয়ে গেছে। এবং আমরা যে এই যে স্ট্যান্ডার্ড আউট ডট রাইট এটা যখন লিখেছি এবং সাথে একটা মানে নিউ লাইন অ্যাড করেছি, সেটাও আমার এখানে নিউ লাইন হিসেবে দেখাচ্ছে কিন্তু। সো আমরা বুঝলাম যে কনসোল লগটা আসলে কি জিনিস। এখন আমি এটা থেকে কুইট করি। তারপরে আমরা এখন এই জায়গাতে যদি এটা আমাদের গেল, তো এই টু আপার কেসটুকু আপাতত আমি বাদ দিয়ে দিলাম, কারণ এটার আমাদের আর দরকার নাই। আমরা এখন স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে ডাইরেক্ট রাইট করে দিচ্ছি। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড আউটটাকে দেখেছিলাম যে এটা একটা রাইটেবল স্ট্রিং। ঠিক আছে, এখানে আমরা রাইট করছি। তো এখন এই জিনিসটাতে একটা বাগ আছে। হ্যাঁ, একটা বাগ মানে কি, বাগ এখনো আমাদের হবে না কারণ আমরা খুব ছোটখাটো আউটপুট ইনপুট নিয়ে কাজ করছি। কিন্তু আমরা যখন বড় অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করব, তো তখন আমাদেরকে স্ট্রিমের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে ড্রেইনিং ইভেন্টটা নিয়ে কাজ করতে হয়, মানে যে ড্রেইন করতে হয়, না হলে স্ট্রিমটা মানে ওভারফ্লো হয়ে যাবে।
তো এখন এই কাজটুকু আমি এখন এখানে দেখাবো না ড্রেন ইভেন্ট নিয়ে, কারণ এটা আসলে স্ট্রিমিং এর মানে স্ট্রিম নিয়ে, নোড.জেএস এর স্ট্রিম নিয়ে কোনো ক্লাস না এটা। তো ওই জিনিসটা আমরা যাতে সলভ করতে পারি, দ্যাটস ওয়াই আমি আপাতত এখানে পাইপ করে দিব। তো এখানে আমি কমেন্ট আউট করে দিলাম এবং আমরা পাইপ ইউজ করব। আচ্ছা, পাইপটা নিয়ে ইউনিক্স এর ভাষায় একটু আগে বলে নিই যে পাইপ জিনিসটা আসলে কি। পাইপ জিনিসটা আপনাদেরকে শুরুতে অবশ্যই একটু না আপনি দেখানো হয়নি, আরেকবার দেখাই। তো এখানে আমরা পাইপ কি করতে পারি, সাপোজ যে হচ্ছে আমরা ধরলাম যে ইকো হ্যালো, তারপর আমরা এটাকে ক্যাটের মধ্যে পাঠিয়ে দিব। আমরা ডাইরেক্ট প্রিন্ট করব না, ইকো নিজেই প্রিন্ট করতে পারে, মানে স্ট্যান্ডার্ড আউটপুটে দিতে পারে, বাট ওকে আমরা ক্যাটের মধ্যে পাঠিয়ে তারপরে আমরা আউটপুট দেখাবো। তো ক্যাটের মধ্যে ওই আউটপুটটাকে পাঠিয়ে দিব। এই জন্য এখানে যে এই যে আমি একটা বার দিলাম, মানে একটা লম্বা লাইন দিলাম, এটাই হচ্ছে পাইপ সিম্বল। তো এইবারে আমি এখানে যদি ক্যাট লিখি, তাহলে দেখেন ক্যাটের মাধ্যমে ও প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো এটা আশা করি এইটাই হচ্ছে পাইপ, মানে একটা কমান্ডের সাথে বাম পাশে যা আছে সেটার যা আউটপুট আসবে স্ট্যান্ডার্ড আউটপুটে, স্ট্যান্ডার্ড এররে না কিন্তু। তো স্ট্যান্ডার্ড আউটপুটে যেই আউটপুটটা আসবে সেটা আমাদের ডান পাশে যেই জিনিসটা আছে, যেই কমান্ডটা আছে ওর মধ্যে ইনপুট হিসেবে কাজ করবে। এটাই হচ্ছে বেসিক্যালি পাইপ। তো যেমন ধরেন যে কিভাবে দেখানো যায়, আচ্ছা এখানে আসলে অনেক কিছুই এক্সাম্পল দেখানো যায়, বাট একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আশা করি এটাতেই বুঝতে পেরেছেন। এখানে এবার আমরা পাইপের কাজটা করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, স্ট্যান্ডার্ড ইনপুট ডট পাইপ যদি লিখি, দেখেন একটা পাইপ আমাকে সাজেশন দিচ্ছে। এই পাইপ মেথডটা ইউজ করব, কোথায় পাঠাবো, স্ট্যান্ডার্ড আউটপুটে পাঠাবো। জাস্ট এই এক লাইন, এটাই এনাফ। এবং এটাতে আমার বেনিফিটটা কি, যে ও ড্রেইন ইভেন্টটা একা একাই হ্যান্ডেল করবে, আমাকে ম্যানুয়ালি আবার এখানে কোড করতে হবে না, জাস্ট এটুকুই। তো এবং এটা আমরা এখন রান করে যদি দেখি, যে আমি একটু টার্মিনালটা ক্লিন করলাম, নোট, তারপরে যদি দেখি cat.js, আমরা যদি এখন লিখি হ্যালো, তো আমাদেরকে হ্যালো দেখাচ্ছে, হাই লিখলাম, হাই দেখাচ্ছে, সবকিছুই হচ্ছে সুন্দর মতো, আশা করি ঠিকঠাক। আচ্ছা, এবং আমরা এখান থেকে কুইট করলাম। তাহলে আমাদের ক্যাট কমান্ডের ফার্স্ট কাজটুকু ডান। এখন আমাদের নেক্সট কাজটা কি, যে আমরা ফাইলটাকে রিড করব। ফাইলটাকে কিভাবে রিড করব, আমরা আপাতত দেখতে যাচ্ছি যে এইভাবে নোট, তারপরে cat.js লিখলাম, এবং তারপর যদি আমরা যে সাম টেক্সট ফাইলটা দিই, তাহলে যাতে ও সাম টেক্সটের ভিতরে যা আছে, আমরা যেই মুহূর্তে এন্টার দিব, সাম টেক্সটের ভিতরে যা আছে সেটাকে যাতে ও আউটপুট আকারে আমাদেরকে দেখায়। আচ্ছা, তো এটা এখনো দেখাচ্ছে না, এটার কাজটা আবার আমরা করব। তো এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে নোডের পরে cat.js যখন আমরা ফাইল, মানে যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা রান করছি, সেটার পর আমরা একটা আর্গুমেন্ট দিচ্ছি। এই আর্গুমেন্টটা আমরা কিভাবে পেতে পারি, এটা হয়তো আপনারা জানেন, বাট এখানে আমি আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে argv। এই যে argv, এই argv দিয়ে আমরা ফাইল নেমটা পাবো। তো এখন আমরা যদি এখানে কনস্ট সাপোজ কি করা যায়, আচ্ছা আমরা আগে argv-র মধ্যে কি আছে এটা একবার দেখাই। কনসোল লগ দিলাম, argv দিলাম, এবং আপাতত এইটা আমি অফ করে রাখি, এবং আমি এখন শুধুমাত্র আমরা কনসোল লগ করছি argv কে। তো এটাকে আমরা যদি এখন রান করি, আবার আগের কমান্ডটাই রান করলাম, দেখেন প্রথমে আমাকে বলছে যে নোডের যে পাথটা আছে যেখান থেকে রান করবে সেটা। তারপরে আমাদেরকে কি বললো, যে আমাদের কারেন্ট যেই ফাইলটা, এই যে cat.js, এই ফাইলটার একদম পুরো পুরো ওর পাথটা দিচ্ছে। তারপরে কি করছে, সামটেক্সট.টেক্সট, তার মানে এই কথাটাকেও ক্যাপচার করেছে। এবং আমরা যদি ওই কমান্ডটা আরেকবার চালাই এবং আমরা সামটেক্সট.টেক্সট না দেই, দিয়ে আমরা এন্টার দিলাম, তাহলে দেখেন এই অ্যারেটার মধ্যে এখন আর ওই ওই জিনিসটা নাই। তাহলে কখনো থাকতে পারে, কখনো থাকতে নাও পারে। তো আমরা এখন এই জিনিসটাকে ধরতে গেলে আমাদেরকে এই আরভিভি জিনিসটা লাগবে। তো এখন আরভির মধ্যে যদি মাউস নিয়ে যাই, এখানে দেখতে পাবেন যে process.rv প্রপার্টি রিটার্নস অ্যান অ্যারে, একটা অ্যারে মানে রিটার্ন করে, যেটা আমরা অলরেডি দেখলাম, কন্টেনিং দ্য কমান্ড লাইন আর্গুমেন্টস পাস্ট হোয়েন দ্য নোড.জেএস প্রসেস ওয়াজ লঞ্চড। নোড.জেএস এর প্রসেসটা যেই মুহূর্তে লঞ্চ করেছে, ওই মুহূর্তে কমান্ড লাইনে যা যা আর্গুমেন্ট ছিল সেগুলো আমাদেরকে দেয়। তো যাই হোক, এইটুকুই আপাতত। এখানে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন, অথবা আমি সাজেস্ট করব যে হচ্ছে এটা ডকুমেন্টেশনটা, নোড.জেএস এর ডকুমেন্টেশনটা দেখেন, তাহলে বেশি বেটার হবে।
তো এখন আমাদের তো একটা অ্যারের মধ্যে আমরা যদি থার্ড এলিমেন্টটা চাই তাহলে আমাদের ইন্ডেক্স কত হইতে হবে? আমাদের ইন্ডেক্স এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2। তাহলে আমাদের 2 নাম্বার ইন্ডেক্সটা লাগবে, তাহলে আমরা ফাইলের নামটা পাবো। তো চলেন এখন সেই কাজটাই করি। এখন আমরা const const file name equals to argv, তারপরে দিলাম হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা দিব 0 দিলাম। এখন ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে সরি 0 কেন, এটা হবে 2। তাহলে এখন আমরা ফাইল নেমটা পাচ্ছি। এখন যদি আমরা কনসোল লগ করি দিয়ে যদি আমরা ফাইল নেমটাকে চেক করতে যাই তাহলে আমরা এখানে দেখি যে আমাদের ফাইল নেম প্রথমে বললো আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড বললো? কারণ এখানে আমরা কোনো ফাইল দেইনি। এবার আমরা যদি একটা ফাইল দেই যে আউটপুট সরি কি নাম ছিল আমাদের ফাইলটা, সামটেক্সট। হ্যাঁ, এইবার দেখেন আমাদেরকে ফাইল সামটেক্সট.টেক্সট এই ফাইলটার নামটা দিচ্ছে। এবং আমরা কিন্তু এখানে যে শুধু ফাইলের নাম দিতে হবে তা না, এখানে আপনি যা দিবেন তাই ও পাবে। যেমন এখানে যদি আমরা শুধুমাত্র সাম কথা SOME লিখে দিলাম, এন্টার দিলাম, দেখেন ও সাম করে রান করছে। মানে নোড.js এর ভাষায় এই যে থার্ড আর্গুমেন্টটা সরি এই হ্যাঁ এই আর্গুমেন্টটা ও ধরবে আর কি। আচ্ছা, তো এখন যদি আমাদের ফাইল নেমটা থাকে তো এখানে আমাদেরকে যদি আমাদের ফাইল নেম দেয় তাহলে এইভাবে কাজ আমরা কিছু কাজ করব। তো এখন আমরা কাজ করতে গেলে আমরা প্রথমে আগে ইফ তাহলে ফাইল নেম যদি পাই দিলাম একটা ইফ কন্ডিশন। তারপরে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এই ফাইলের ভিতরে যা কিছু আছে এই জিনিসগুলোকে আমাদেরকে আউটপুটে দেখাতে হবে। কোথায় আউটপুটে দেখাতে হবে? স্ট্যান্ডার্ড আউটপুটে দেখাতে হবে, মানে আমরা টার্মিনালের মধ্যে রিড করব জিনিসটাকে। আচ্ছা, এখন আমরা টার্মিনালের মধ্যে যদি রিড করতে চাই তাহলে এইটুকুকে আগে মুছে ফেলি। তাহলে আমাদেরকে এখানে রাইট করতে গেলে আমাদেরকে যেহেতু আর একটা স্ট্রিম দরকার, তো আমাদের এফএস মডিউল নিয়ে কাজ করতে হবে। তো আমি আগে এফএস মডিউলটাকে নিয়ে আসবো। এফএস ইকুয়ালস টু রিকোয়ার, তারপরে আমি দিলাম এফএস। সরি, এটা একটু বর্তমানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই নোড এফএস এভাবে লেখা, এই যেভাবে কলন দিয়ে এইভাবে ডকুমেন্টেশন সাজেস্ট করে এভাবে আপনারা মানে লিখতে পারেন, অথবা শুধু এফএস লিখলেও হবে, বাট এটা ভালো না আর কি, ঠিক না। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের কনস্ট এখন আমরা দিলাম ফাইল স্ট্রিম, একটা নাম দিলাম। তো এখন আমরা এফএস মডিউল থেকে ক্রিয়েট সরি এখন আমরা এটা কি করব? আমরা এখানে রিড করব। তো ক্রিয়েট রিড স্ট্রিম দিলাম এবং এখান থেকে কোথা থেকে রিড করব? আমরা যে ফাইল নেমটা আর্গুমেন্টে পাস করেছি কমান্ড লাইন থেকে সেই আর্গুমেন্টটাতে আমরা এটা পাস করব। তো এখানে আমরা দিলাম ফাইল নেম। আচ্ছা, এখন দেওয়া একটা ডান, তার মানে আমরা ফাইল নেমকে পেয়েছি। এবং আমরা এখন কি করতে পারি যে একইভাবে যে ফাইল স্ট্রিম ডট অনের মধ্যে আবার এখানে ডাটা ইভেন্টটা পাবো। ডাটা ইভেন্ট পেলাম। ডাটা ইভেন্ট পাওয়ার পরে আমরা জানি যে এখানে একটা কলব্যাক ফাংশন দিতে হয়, যেভাবে আমরা এই যে নিচে এই জায়গাটাতে কাজ করেছিলাম। তো এখানে আমরা এখন আবার একটা কলব্যাক ফাংশনটা দেই। তো এখানে ডাটা দিলাম, তারপরে হচ্ছে ফাংশনটা আমরা লিখে ফেলি। এখন এখানে আমরা কি করব যে আমরা কনসোল লগও করতে পারি, বাট স্ট্যান্ডার্ড আউটপুটে যেহেতু করব সেটা আমরা করি stdout ডট রাইট। এখানে রাইট করলাম এবং রাইট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রাইট করব আমরা ফাইল স্ট্রিমের মধ্যে যে ডাটাটা আছে, আমরা এই যে ডাটাটা পেয়েছি এই ডাটাটাকে আমরা আউটপুট করে দেব। ঠিক আছে, তো এখন আমরা আউটপুট করে দিই। ঠিক আছে, এখন আমরা যদি এই একই কমান্ডটা চালাই এই যে সামটেক্সটের মধ্যে, তার আগে আমরা দেখে নিই সামটেক্সটের মধ্যে কি আছে। তো এখানে সামটেক্সটের মধ্যে আমরা আছে হাউ আর ইউ এবং আর ইউ ওকে, এই দুটা কথা। তো ঠিক আছে, এখন আমরা এখানে কমান্ডটা চালাই। এখন যদি আমরা দিই, দেখেন হাউ আর ইউ ওকে, তার মানে আমাদের সেকেন্ড স্টেপটাও কমপ্লিট। 100% কমপ্লিট না, মোটামুটি কমপ্লিট। তো এখন এই জায়গাতে আমরা তাহলে এইটুকু আমাদের ডান। এখন এই জিনিসটা আবার আমরা চালু করে দিই। এখানে চালু করার পরে একটা প্রবলেম আপনারা ফেস করবেন, এটার জন্য এখন চালু করতেছি। তো এখন এখানে আমরা রান করি, এটা আবার আমি রান করলাম। দেখেন হ্যালো হাউ আর ইউ এবং বলছে আর ইউ ওকে। বাট যখন আমরা ক্যাট কমান্ড দিয়ে কোনো একটা ফাইল রিড করছিলাম, ক্যাটের পরে ফাইলের নেমটা যখনই আমরা দিচ্ছিলাম তখন আমাদের কিন্তু ফাইলটা রিড করার পরে ও হচ্ছে মানে এক্সিট করতেছিল, আমাদের প্রসেসটা এক্সিট করে দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু এক্সিট করছে না। এখানে আমি আবার কিছু লিখলে ও আবার কিছু আউটপুট দিবে, তার মানে
আবার কিছু এটা দিতে আছে, যদি আমি এখানে হ্যালো লিখি তাহলে আবারও হ্যালো আউটপুট করবে। কেন কি কাজ, কেন এটা হচ্ছে? কারণ এই যে এই জিনিসটার জন্য। তো তাহলে আমরা ওদেরকে বলতে চাই আমার কোডটাকে যে যদি তোমার কাছে ফাইল নেম না দেওয়া হয়, এমনি যদি রান করা হয় তাহলে তুমি এই কাজটাই করবা, কিন্তু যদি তোমাকে একটা ফাইল নেম দেওয়া হয় তাহলে ফাইলটা পুরোপুরি রিড করার পরে তুমি ওখান থেকে এক্সিট করে যাবা। ঠিক আছে? তো এক্সিট যে করে যাব এই জিনিসটা এখন আমরা একটু আলাপ করি। তো এখান থেকে আমাদেরকে এক্সিট করতে হবে। তো এক্সিট করার আগে আরেক এক্সিটটা, আচ্ছা এক্সিটটাই আগে করে নিই। তো এক্সিটটা আমরা কখন করব? যখন আমাদের ফাইলটা রিড করা শেষ হয়ে যাবে। তো এখন ফাইলটা রিড করা শেষ হয়ে যাবে, এটা আমরা কিভাবে বুঝতে পারি Node.js এ? এটা আমরা বুঝতে পারবো যে এই যে ফাইল স্ট্রিম আমরা যেটা ক্রিয়েট করলাম এফএস মডিউল দিয়ে, তো এটা ক্রিয়েট করার পরে এখানে আমাদের অন, তারপরে হচ্ছে আমাদের একটা এন্ড ইভেন্ট পাই। এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এন্ড নামে একটা ইভেন্ট আছে। তো যখনই আমাদের ফাইলটা রিড করা শেষ হয়ে যাবে তখন আমরা একটা কিছু করতে চাই। তো কি করব? এখন আমাদেরকে এক্সিট করতে হবে। এই এক্সিটের জন্য একটা এক্সিট বলে জিনিস আছে, এবং এটা প্রসেস অবজেক্টের মধ্যে আমি এন্টার চাপলে এই যে এখানে এক্সিটটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা কিন্তু Node.js এর কনসেপ্ট না, এগুলো ইউনিক্স এর কনসেপ্ট, এটা মাথায় রাখবেন। সো আপনারা যদি ইউনিক্স যত ভালোভাবে বুঝবেন, আপনাদের যে কোনো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ব্যাক এন্ড প্রোগ্রামিং অনেক অনেক ইজি হয়ে যাবে। মানে ডকুমেন্টেশন দেখলেই মনে হবে যে আপন আপন একটা ফিল আসবে। তো যাই হোক, এখন আমরা এক্সিট করব। এখন এক্সিট করলে ওকে একটা কোড দিতে হয়। দেখেন আমি এক্সিট যখনই লিখলাম তো তখন আমাকে এখানে বলছে কোডটা কত। তো এখানে কোডটা বলছে কি যে দা এক্সিট কোড ফর, এখানে আমাদের এক্সিট কোড নিয়ে দেখি যে দা প্রসেস ডট এক্সিট মেথড ইনস্ট্রাক্টস Node.js টু টার্মিনেট দ্য প্রসেস, মানে প্রসেসটাকে শেষ করে ফেলো, মানে কিল করো আর কি। তো সিনক্রোনাসলি উইথ অ্যান এক্সিট স্ট্যাটাস অফ কোড। তো ইফ কোড ইজ অমিটেড, মানে কোড বলতে এই কোডটাকে বোঝাচ্ছে, এখানে ওরা কোড দিয়ে ডকুমেন্টেশন লিখেছে। তো ওই কোডটাকে আমাদের 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, বা এরকম। যাই হোক, তো আরো অনেক কিছু হতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো এখন কথা হচ্ছে যে এখানে বলেছে আহ, এখানে বলছে ইফ কোড ইজ অমিটেড এক্সিট ইউজেস আইদার দ্য সাকসেস কোড, তার মানে সাকসেস কোড 0। তার মানে যখনই আমাদের কোনো প্রোগ্রাম সাকসেসফুলি টার্মিনেট হয় বা সব কাজটা সাকসেস হয়ে যায়, এবং আমরা যদি শুধুমাত্র এভাবেই এক্সিটটা রেখে দিই তাহলে সাকসেস কোড দিয়ে টার্মিনেট হবে। সাকসেস কোড দিয়ে টার্মিনেট হওয়া মানে কি, যে ও 0 রিটার্ন করবে। আপনারা যখন সি তে কোড করেছেন তখন আপনারা সি তে রিটার্ন 0 লিখতেন না সব প্রোগ্রামের শেষে? মানে ওই যে বেসিক যখন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামগুলো যখন আমরা লিখি তখন শেষের দিকে মেইন ফাংশনের ভিতরে রিটার্ন 0 লিখি। ওই রিটার্ন 0টা আসলে কি? ওই রিটার্ন 0টা হচ্ছে এই এক্সিট কোড। সেম কনসেপ্ট, একদম 100% সেম কনসেপ্ট। তো এখানে আমরা যদি 0 বাদ দিয়ে যে কোনো কোড দিই তার মানে ওটা বুঝবে যে ও এরর। এখন আমরা জানি যে প্রোগ্রামিং ক্ষেত্রে 0 মানে আমরা ফলস বুঝি, কিন্তু এই ব্যাশের ক্ষেত্রে, মানে সরি ইউনিক্স এর ক্ষেত্রে এটা ফলস বোঝাচ্ছে না, এটা জাস্ট আমাদেরকে যে সবকিছু সাকসেসফুলি হয়েছে এই জিনিসটা বোঝাবে। তো আমি এখানে এক্সিট কোড দিয়ে দিলাম 0। এখন আমাদের এই প্রোগ্রামটা সুন্দর মতো টার্মিনেট হবে, বাট এখানে একটু প্রবলেম হতে পারে আই গেস। তো দেখি, এখন আমরা এটাকে রান করে দেখি আবার, এটাকে আগে ক্লিন করি। এখন আমরা কি করব, আগের কমান্ডটাই চালাবো, নোট ক্যাটজেস, তারপর সাম টেক্সটের ফাইলটার নাম দিলাম, এবার এন্টার চাপলাম। দেখেন এবার কিন্তু কোডটা, প্রোগ্রামটা এক্সিট করে গেছে। এবার আর আটকে রাখেনি, মানে পরের এই যে এই লাইনটার জন্য ও কাজ করতে থাকেনি, ও জাস্ট আমাদেরকে টার্মিনালটা প্রসেসটা এক্সিট করছে, মানে টার্মিনালটা কিল হয়েছে এবং এবং সাকসেসফুলি হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই এক্সিট কোডটা আসলে কি, এটা আমরা ইয়াতেও একটা কমান্ড আছে, আহ, আমাদের হচ্ছে ইউনিক্সে একটা কমান্ড আছে, এটা ইউনিক্স যে কোনো অপারেটিং সিস্টেমে আই হোপ কাজ করবে। সেটা হচ্ছে কি জানো, একটু যদি ভুল না করে থাকি তাহলে এটা এটা দিলে আমাদের এক্সিট কোডটা রিটার্ন করে, যে আমাদের লাস্ট প্রোগ্রামের এক্সিট কোডটা কত ছিল। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে কিন্তু Node.js কম শিখছি, আমরা ইউনিক্স নিয়ে বেশি শিখছি, বা এই কমান্ড লাইন নিয়ে বেশি শিখছি। তো আমার আসলে টার্গেটটাই এটাই থাকে যে এমন ভাবে জিনিসটা শিখবো যাতে এটা শিখলে আসলে আমার এই একটা ল্যাঙ্গুয়েজের উপরে যাতে আমাকে সারা জীবন নির্ভর করে না থাকতে হয়, আমরা যাতে এই সেম কনসেপ্ট অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারি, এবং অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার সময় ধুপধাপ বুঝে ফেলতে পারি যে আসলে কি হচ্ছে। তো এখন ধরেন যে আমি এই জায়গাতে যদি এক্সিট কোডটা অন্য কিছু দিই, সাপোজ 0 না দিয়ে আমি দিলাম যে 12 দিলাম। তো এখন আমি 12 দিয়ে আবার আমি কোডটাকে রান করব। আচ্ছা, এখন যদি আমি আবার ইকো দিই
তাহলে কিন্তু এটা দেখাবে না, কারণ আমি আবার রান করিনি। এটা লাস্ট প্রসেসটাকে দেখাবে, যে লাস্ট রানিং প্রসেস যেটা ছিল সেটার এক্সিট কোড কত। তো এখন আমি আবার প্রোগ্রামটাকে রান করলাম। ও এক্সিট করলো ঠিকই, কিন্তু ও একটু এরর টেররও হতে পারে ওর মধ্যে। দেখেন এই জায়গাটাতে কিন্তু আমার আমার জেডএসএইচ মানে আমার এই জি শেল যেটা, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে আপনার এই লাইনটা রান হওয়ার পরে এখানে আমার একটা গ্রিন ফ্ল্যাগ ছিল, এইখানে কিন্তু আসলে রেড ফ্ল্যাগ একটা দেখাচ্ছে যে ওর এক্সিট কোডটাতে একটু ঝামেলা আছে। এখানে একটা ক্রসও দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে, এবং এখানে ক্রসটার মধ্যে আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে কমান্ড লাইন কমান্ড এক্সিকিউটেড নাও টুক 95 মিলি সেকেন্ড অ্যান্ড ফেইল্ড এক্সিট কোড 12, মানে ও কমান্ডটা ফেইল হয়েছে, কাজটা ফেইল হয়েছে। বাট আমাদের কাজ কিন্তু ঠিকই চলছে, যেহেতু আমরা এক্সিট কোড বলেছি যে জিরো বাদ দিয়ে অন্য কিছু দিয়েছি, দ্যাটস ওয়াই ও বলছে যে আমাদের আসলে প্রোগ্রামটা ফেইল হয়েছে, বাট উই আর হ্যাপি উইথ ইট আপাতত। তো এখন আমরা যদি আবার ওই ইকো কমান্ডটা দেই, দিয়ে ডলার সাইন এবং তারপরে কোশ্চিন মার্ক দেই, এখন আমরা এটা রান করলে দেখবেন এখানে 12 দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের লাস্ট যে কমান্ডটা সেটার মানে এক্সিট কোডটা ছিল 12, মানে ওটা জিরো ছিল না, দ্যাটস মানে ওটা ফেল করেছে। বাট আমাদের যা টার্গেট ছিল সেটা কিন্তু ঠিকঠাক মতো করেছে। তো আমি এটা জাস্ট এর বেশি এক্সিট কোড নিয়ে আপাতত এখন বলবো না, এইটুকুই। আপাতত এখানে আমরা জিরো রেখে দিলাম। এবং হচ্ছে আরেকটা কাজ করি, এখানে আমাদের যেহেতু এখানে ড্রেইন ইভেন্টটা হ্যান্ডেল করছি না, সো এই কাজটাও আমরা এইভাবে পাইপ করে দিই। তো কারণ ড্রেইনিং না করলে আসলে এটা আপনাদের এক্সেসিভ মেমোরি ইউসেজ হয়ে যাবে। এবং ক্যাটে কিন্তু আপনি যখন ক্যাট কমান্ডটা চালান, যত বড় ফাইলই হোক, আপনার কিন্তু ল্যাপটপ বা কখনো হ্যাং করবে না, আপনার পিসি কখনো হ্যাং করবে না, কারণ কেউ খুবই এফিসিয়েন্টলি স্ট্রিমিং করে ডাটাগুলো। তো এইখানে প্রপারলি স্ট্রিমিং হ্যান্ডেল হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে এই স্ট্যান্ডার্ড আউটপুটের উপর রাইট করতেই আছে, যত যদি বড় ফাইল হয় আমাদের মেমোরি ইউসেজ অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট পাইপ করে দিব। পাইপটা কিভাবে করব, ফাইল স্ট্রিম ডট পাইপ, এই যে দেখেন পাইপ সাজেশন দিল। এবার এটা কিসের মধ্যে পাইপ করে দিব, পাঠাই দেবো কোথায়, স্ট্যান্ডার্ড আউটপুটে, এসটিডি আউট। এই তো ডান। এবং আমাদের আপাতত এখন এটার দরকার নাই, এটাকে এই লাইনটুকুকে আমি কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এটাকে মুছেই ফেলি, তাহলে একটু ক্লিন লাগবে, কোডটা খুবই ছোট। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, সুন্দর। তো বেসিক্যালি যদি বলি, আমাদের কাজ কিন্তু শেষ, মানে আমাদের ক্যাট কমান্ড যা করে তাই আমরা করে ফেলেছি। কিন্তু আপনারা এখন বলতে পারেন যে আমি এখানে, আমাকে তো বারবার এই নোট ডট স্পেস দিয়ে ক্যাট যে তারপরে ফাইলের নাম এত কিছু লিখতে হচ্ছে, তো এটা তো আমার সবখানে লেখাটা খুব বিরক্তিকর। এই যে এখন আমরা চাচ্ছি যে ক্যাট কমান্ডটাতে যেভাবে আমরা সিএটি লিখতাম, তো সাপোজ আপনি লিখবেন ডগ, অথবা ডগ না, মানে ডগটা একটু কেমন দেখাচ্ছে, তো যাই হোক। এখন আমরা ধরেন যে অন্য কোনো একটা কিছু লিখবো এবং যাতে ক্যাটের মতো করে কাজ করে, এই জায়গাতেই আমাদের আসবে এলিয়াসিং এর কনসেপ্ট। তো এলিয়াসিং এর কনসেপ্টে যাওয়ার আগে আমি একটু দেখে নিই আমাদের স্লাইডটা, যে এখানে আসলে সবকিছু বললাম কিনা। হ্যাঁ, প্রসেস অবজেক্টটা এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড এররটা নিয়ে বলিনি, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট। এটাও একটা আসলে সিম্পল স্ট্যান্ডার্ড আউটপুট, এবং এটা মানে স্ট্যান্ডার্ড মানে এটা হচ্ছে রাইটেবল স্ট্রিম একটা। তো এখানে হচ্ছে যদি কোনো এরর ঘটে তখন আমরা স্ট্যান্ডার্ড এররের মধ্যে আউটপুট করি। তো তারপরে ফাইল ডেসক্রিপ্টর আমরা ফাইল ডেসক্রিপ্টর এখনো দেখিনি। আচ্ছা, ফাইল ডেসক্রিপ্টরটা নিয়ে একটু আলাপ করে নিই এলিয়াসিং এ যাওয়ার আগেই, ঠিক আছে। তো এখন তাহলে রিডিরেক্টিং আমরা দেখেছি, কারণ হচ্ছে যে আমরা যে গ্রেটার দেন চিহ্ন দিয়ে যেটা দেখলাম, যে আমাদের ইকো করে একটা ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিলে ওটা আউটপুট একটা ফাইলের মধ্যে সেভ হয়ে গেল। তো এক্সিট কোডটাও আমরা একটু বুঝলাম, তারপরে আরভি দেখলাম। তাহলে আমাদের এখন এই তিনটা জিনিস বাকি আছে, এবং আমাদের ফাইল ডেসক্রিপ্টরটা নিয়ে কাজ করা, এই রিডিরেক্টিং করাটা বাকি আছে। চলো না ওইটা নিয়ে একটু আমরা আগে শেষ করে নিই। তো কোথায় গেল আমার ভিএস কোড, চলে এসছে। আচ্ছা, এখন এই জিনিসটার মধ্যে আমরা এই আমাদের তো মেইন কাজ কিন্তু বানানো হয়ে গেছে, বাট আমরা তাও এখানে এইটাকে আপাতত কমেন্ট আউট করি, এবং আমি কিছু জিনিস দেখাবো। আশা করি আপনাদের মজা লাগবে আর কি, এই টপিকটা আসলেই মজা লাগবে এখন। যে আমি এখানে জাস্ট লিখতেছি যে স্ট্যান্ডার্ড আউটপুট, এসটিডি আউট ডট রাইট, স্ট্যান্ডার্ড আউটে আমরা রাইট করব, সাপোজ আমি যে কোনো একটা টেক্সট দিই, যে রাইটিং টু এসটিডি আউট। এখন
আমি বললাম একটু আগে আমরা দেখেছিলাম না যে এখানে একটা ফাইল ডেসক্রিপ্টর দেখাচ্ছে, যখন আমরা রাইট করি তখন আমাদের ফাইলটা হচ্ছে এখানে আমরা লিখেই দিই এটা, যে আমাদের যখন std in হয় তখন আমাদের ফাইল ডেসক্রিপ্টরটা হয় 0। তারপরে আচ্ছা এটা কমেন্ট কমেন্ট যেহেতু std 0, তারপরে আবার যখন আমরা std out হয় তখন আমাদের ফাইল ডেসক্রিপ্টরটা হচ্ছে 1, এবং std error যখন হবে তখন আমাদের ফাইল ডেসক্রিপ্টরটা হচ্ছে 2। এইটা দিয়ে আসলে লাভটা কি হয়, মানে এটার মজাটা কোথায়, এই মজাটা এবার আমরা একটু দেখি। তো আমাদের এখন কোডে দেখতে পাচ্ছেন আমি সবকিছু কমেন্ট আউট করে ফেলেছি, আমি শুধুমাত্র এই জায়গাতে স্ট্যান্ডার্ড আউটে রাইট করছি। তার মানে এই কোডটাকে যদি আমরা রান করি আমাদের টার্মিনালে এই রাইটিং টু স্ট্যান্ডার্ড আউট এই কথাটা দেখানোর কথা। আমি টার্মিনালটা একটু ক্লিন করি এবং আমি তারপরে আচ্ছা এইবারে তো এটা না, আমি এটাকে রান করলাম, তাহলে এখানে দেখাচ্ছে রাইটিং টু স্ট্যান্ডার্ড আউট, এবং এখানে একটা পার্সেন্ট সাইন দেখাচ্ছে। এই পার্সেন্ট সাইনটা আসলে কিছু না, এটা চিন্তা করুন না, ব্যাশে এটা নাও দেখাতে পারে, এটা জি শেলে আমার ক্ষেত্রে দেখায়। তো এইটা দিয়ে বোঝায় যে এই লাইনটা আসলে এন্ড করিনি আমি, এখানে কোনো লাইন এন্ড দেইনি। এখানে যদি আমি এরকমটা দিতাম স্ল্যাশ এন, তাহলে হচ্ছে এই জিনিসটা দেখাতো না। আই হোপ এই যে দেখেন এখানে আমাদের নতুন লাইনে শুরু হয়েছে, তো এখানে আর এই ডিস্টার্বটা দিল না। তো যাই হোক এটাই থাকুক আপাতত। এখন এটার যে আউটপুটটা, স্ট্যান্ডার্ড আউটপুটের আমরা কোডটা কি দেখলাম, যে স্ট্যান্ডার্ড আউটের কোডটা হচ্ছে 1, তাই না? তো এখন এটা স্ট্যান্ডার্ড আউটের কোডটা যদি 1 হয় তাহলে আমরা এখানে দিলাম 1। এইবার আমরা এর আউটপুটটা রিডিরেক্ট করব, 1 দিয়ে রিডিরেক্ট করলাম, এবং ধরেন যে একটা ফাইলের নাম দিলাম আউটপুট ডট টিএক্সটি। এইবার আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়া মাত্র আপনারা এখানে টার্মিনালে কিছুই দেখলেন না, কিন্তু ঘটনা কি হলো দেখি। এবার আমরা এটা ফোল্ডারটা দেখি, দেখেন এখানে আউটপুট ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এবং ক্রিয়েট হওয়ার পরে 1 দিয়ে আসলে কাহিনীটা কি হলো, এটার মধ্যে লেখা আছে রাইটিং টু স্ট্যান্ডার্ড আউট। তার মানে আমাদের এই ফাইল ডেসক্রিপ্টর দিয়ে আমরা কি করতে পারলাম, আউটপুট ডট টেক্সট এর মধ্যে আমরা রিডিরেক্ট করে দিলাম। একইভাবে এখন যদি এই জায়গাটাতে আমরা std এরর দেই, এবার আমরা এরর দিলাম, এরর ডট রাইট করলাম যে রাইটিং টু std এরর, ঠিক আছে, এভাবে আমি লিখলাম এবং একটা নিউ লাইন দেই, নাহলে একটু ওই পার্সেন্ট সাইনটা আবার দেখাবে। এখন আমরা আবার এটা রান করি, দেখেন আমার এই কথাটা আউটপুট ডট টেক্সট এর মধ্যে গেছে, কিন্তু এইখানে চলে আসছে আমাদের এররের কথাটা। এখন আপনি যদি চান যে আপনার যে এররগুলো হবে সেটা আপনি একটা লগ ফাইলের মধ্যে সেভ করে রাখবেন, তো সেই কাজটা এবার আমরা কি করতে পারি, এটা আমাদের টার্মিনালে দেখাইছে। কোথা থেকে দেখাইছে, এই স্ট্যান্ডার্ড এররের মধ্যে রাইট করেছি কিন্তু, এবং স্ট্যান্ডার্ড এররের ফাইল ডেসক্রিপ্টর কি, ফাইল ডেসক্রিপ্টর হচ্ছে 2। ঠিক আছে, আপনারা নোট.js যদি একটু মানে গোড়া থেকে স্ট্রিমিং বা ফাইল সিস্টেম গুলো নিয়ে শিখে আসেন তাহলে এটা আসলে খুব কমন কনসেপ্ট। তো এখন আমরা এই জায়গাতে কি করব, 1 কে আমরা এখানে দিলাম। এবার আমরা ধরেন যে আমরা 2 ফাইল ডেসক্রিপ্টরে যেটা ছিল 2 কে আমরা দিলাম যে এরর লগ ডট টিএক্সটি, আমি একটা দিয়ে রাখলাম, এন্টার দিলাম। এবার দেখেন স্ট্যান্ডার্ড আউটেরটা এখানে আসছে, বাট এরর লগ বলে একটা ফাইল আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটার মধ্যে যদি ঢুকি দেখেন এখানে বলছে রাইটিং টু স্ট্যান্ডার্ড এরর, তার মানে এই ফাইল ডেসক্রিপ্টর গুলো দিয়ে রিডিরেক্ট করা যাচ্ছে। এখন এখানে একটা মজার জিনিস হতে পারে, আমি এটা কখনো নিজে ট্রাই করে দেখিনি, চলো না আজকে একসাথে ট্রাই করে দেখি যে দুইটা জিনিস একই সাথে করতে পারবো কিনা। আজকে দেখি এখানে 1 কে কি করবো, যে আউটপুট ডট টিএক্সটি এর মধ্যে করব, এবং আমাদের কাজটা করছে। তো আচ্ছা এখানে আমি একটু অ্যাপেন্ড দিই, না হলে বারবার ওই একই জিনিসই লেখা হচ্ছে, মানে নতুন লাইনে লেখা হচ্ছে না। তো অ্যাপেন্ড করি, দিলাম, আমাদের লাইনটা লেখা হয়ে গেল, স্ট্যান্ডার্ড এররের মধ্যে আরেকটা নতুন লাইন আসলো, এবং আউটপুট ডট টেক্সট এর মধ্যেও আরেকটা নতুন লাইন চলে আসলো। তাহলে বুঝতে পারতেছেন যে ফাইল ডেসক্রিপ্টর দিয়ে মানে মজা না বিষয়টা, যেটা আসলে অনেক কিছুই মানে খুবই ইন্টারেস্টিং টপিক, আমার কাছে খুব ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ফাইল ডেসক্রিপ্টর আমরা দেখলাম, এবং যখন আমরা কোনো ইনপুট দিব তখন হচ্ছে আমাদের এই 0টা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। তো ইনপুটটা কিভাবে দিতে পারি সেটাও একটা ট্রাই করে দেখি। তো তার আগে আমরা একটা ইনপুট নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে ইনপুট ডট টিএক্সটি। এইবার আর আমরা টার্মিনাল থেকে কিছু লিখবো না, আমরা নিজেরাও হচ্ছে এখানে হার্ড কোডেড ভাবে যে লিখে দিচ্ছিলাম এটাও লিখবো না। এবার আমরা ডাইরেক্ট এই ইনপুট ফাইলটাকে রিড করে আউটপুট করব কিসের মধ্যে, এই স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে। তো আমরা এখানে কিছু একটা লিখি, সাপোজ দিস
দিস ইজ টেক্সট, দিস ইজ সাম মোর টেক্সট, তারপরে আমি দিলাম কি দিলাম সাম কিছু ইকুয়াল টু দিলাম, তারপরে দিলাম এ, তারপরে দিলাম বি, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 2, তারপরে বললাম যে দিস ইজ দা ইএনডি এন্ড দিলাম, খুবই ভালো কথা। তো যাই হোক অনেক কিছু দিলাম, সেভ করলাম ফাইলটাকে। এখন এখন আমরা চাচ্ছি নোড.js এর আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখেছি সেটার মধ্যে আমাদের যাতে এই ফাইলের জিনিসগুলো চলে আসে। তো আমরা সেটা করার জন্য এই যে স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে কিছু আসবে এবং সেটাকে আমরা স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার জন্য এটাকে আমি কমেন্ট আউট করলাম। এখন কমেন্ট আউট করার পরে তো এটা আমাদের তাহলে রানিং আছে এবং আমাদের এইটা আপাতত দরকার নাই, তো এটা আমরা একটু কমেন্ট আউট করে দিলাম সিম্পলিসিটির জন্য। তো আমাদের পুরো কোডের মধ্যে আমরা পুরো ফাইলটা একবার দেখি যে এখানকার মধ্যে পুরো ফাইলটাতে শুধুমাত্র এই একটাই কাজ করা হচ্ছে, আর কিছুই করা হয়নি। জাস্ট স্ট্যান্ডার্ড ইনপুটে যা আসবে সেটাকে স্ট্যান্ডার্ড আউটপুটে পাঠিয়ে দিব। বাট আমাদের টার্গেটটা এখন কি, আমরা ফাইল ডেসক্রিপ্টর দিয়ে পুরো জিনিসটাকে ইনপুটটাকে নিব। তো এখন আমরা সেটা কিভাবে নিতে পারি দেখি। এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করব। তো রান করার জন্য আমি টার্মিনালটা ক্লিয়ার করি, নো, তারপর আমি দিলাম cat.js। এখন স্ট্যান্ডার্ড ইনপুটের ক্ষেত্রে আমাদের ফাইল ডেসক্রিপ্টর হচ্ছে 0, তো আমরা এখন 0-র মধ্যে পাঠাবো। এখন আমরা 0-র মধ্যে থেকে যেহেতু বাইরে কিছু দিচ্ছি না, আমরা ওর ভিতরে দিচ্ছি, তো তাহলে আমরা ভিতরে দিতে গেলে আমরা এই লেফট মানে মানে লেফট সাইডে যেটা আছে লেস দেন যে সাইনটা এটা দিলাম। এবার আমরা দিলাম ফাইল নেম, সরি input.txt। তাহলে আমাদের প্রত্যাশা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে এই যে 0 দিয়ে আমরা বলে দিলাম স্ট্যান্ডার্ড ইনপুটের মধ্যে যা পাবা পাইপ করে স্ট্যান্ডার্ড আউটপুটে দিবা। তার মানে এই যে input.txt ফাইলটার মধ্যে যা আছে সেটাকে তুমি এইখানে দেখাবা। তো এইখানে এবার আমরা কিভাবে এটা দেখি। এখন আমরা রান করি, এন্টার চাপি, এন্টার চাপলাম, দেখেন আমাদের কিন্তু ফাইলের লেখাগুলো সব চলে আসতেছে। এবং আবারও আমার এখানে একটা মানে পার্সেন্ট সাইন দিয়েছে, কারণ কি এখানে যদি একটা আমি নতুন লাইন ক্রিয়েট করে দিতাম তাহলে আর এই পার্সেন্ট সাইনটা দিবে না। আমরা আবার রান করি, দেখেন আমাদের এই নতুন মানে আর এই পার্সেন্ট সাইনটা নাই। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। কিছু না বুঝলে অবশ্যই বলবেন কমেন্টে। তো আমাদের এইটা গেল আপাতত কাজটা। তাহলে আমরা এই ফাইল ডেসক্রিপ্টরের যে 3টা জিনিস দিয়ে কি কি কাজ করা যেতে পারে একটু মজা পাইলাম আর কি, আশা করি। তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট। এখন আমরা আমাদের মেইন কাজে ফেরত যাই, যে আমরা এটাকে ক্যাটের মতো করে, ক্যাট যেভাবে একটা ওয়ার্ড লিখলেই পুরো কাজটা হয়ে যায় সেই কাজটা করব। তো এটা হচ্ছে নর্মালি এনপিএম প্যাকেজ যেভাবে তৈরি করে সেটা দিয়ে করা যায়। বাট আমি এনপিএম প্যাকেজ কিভাবে তৈরি করে কাজটা করে সেটা আমি দেখাবো না, কারণ এটা আসলে আপনারা অসংখ্য আর্টিকেল পাবেন, অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন এবং ইটস ভেরি ইজি। আসলে এনপিএম লিঙ্ক বলে একটা কমান্ড আছে, ওটা দিলেই হয়ে যায়। আর আমাদেরকে হচ্ছে প্যাকেজ.json ফাইলটা ক্রিয়েট করতে হবে, দ্যাটস ইট। এটা খুবই সিম্পল। ওটা আমি আপনারা অসংখ্য জিনিস যেহেতু আছে তাই আমি ওটা নিয়ে আর বলছি না। তো আমরা আবার আমাদের আগের কোডে ফেরত যাই। এখন আমরা এলিয়াসিং এর কাজ করব। এই ছিল আমাদের মেইন কোড এবং এর নিচে যা যা আছে, তো এগুলো আমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য। এখন আমাদের মেইন কোড এটা, এই জিনিসটা এবার আমি করব এলিয়াসিং। এলিয়াসিং জিনিসটা এখন কি, ঠিক আছে? তো এলিয়াস মানে কি, আমরা যদি বাংলায় বলি যে এলিয়াস মানে কি, তো এলিয়াস মানে বাংলায় শব্দ আছে ওরফে, ঠিক আছে? ওরফে মানে কি, যে বলি না যে কি বলা যায় যে জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর, এরকম বিভিন্ন নাম থাকে না, বা মানে একজনকে আরেকটা নামে ডাকা হয়। তো এলিয়াসিং এর কনসেপ্টটাও সেম ইউনিক্স এর ক্ষেত্রে, যে আমরা কোনো একটা কাজ করব সেটাকে, ওই বড় একটা কাজকে আমরা একটা ছোট নাম ধরে ডাকবো। তো আমরা ছোট একটা নাম ধরে তাহলে ডাকতে যাই। শুরু করি। তো এখন এলিয়াসিং এর কমান্ডটা খুবই সহজ, সেটার কমান্ডটাই হচ্ছে এলিয়াস। তো আমরা যদি এখানে ম্যান পেজটা দেখি, এই আচ্ছা তার আগে আমরা টাইপটা দেখে নিই। টাইপ ALIAS এলিয়াস যদি করি তো বলছে এলিয়াস ইজ এ শেল বিল্ট ইন। আমাদের যে শেলটা আছে এই শেলটার মধ্যে বিল্ট ইন একটা মানে জিনিস, একটা এক্সিকিউটেবল ফাইল অ্যাকচুয়ালি, মানে ইউনিক্সের ভাষায় সবকিছুই কিন্তু ফাইল। আচ্ছা এটাও একটা মজার কনসেপ্ট, এটা একটু বলে নেই, এখানে দেখাই, আপনারা মজা পাবেন আশা করি। আমি বারবার সাইড টপিকে চলে যাচ্ছি এবং এই কারণে কিন্তু চ্যানেলের নাম দিয়েছি যে গল্প কর। আমি গল্প করব এবং বিভিন্ন সময় বিভিন্ন টপিকে যাব। তো আমি যদি রুট ফোল্ডারে যাই, হোম ফোল্ডারে গেলাম এবং আমি হচ্ছে রুটে যাই। তো রুটে গেলে আমরা এলএস করলে এখানে দেখতে পাবেন
যে হচ্ছে বিন বলে একটা ফোল্ডার আছে। তো আমরা যদি বিন ফোল্ডারটাকে দেখি, একটু আমরা এটাকে ঘাটাঘাটি করি চলেন, যে বিনের মধ্যে আসলে কি আছে। বিন মানে হচ্ছে, বিন মানে কোনো ওই বিন বাজায় যেটা, সেই বিন বাজানো নয়। বিন মানে হচ্ছে বাইনারি। তো আমরা এখন সিডি করি বিনের ভিতর, করলাম, এলএস দিলাম। এখন এলএস দিলে দেখেন আমার এখানে অনেক কিছু দেখাচ্ছে। এই জিনিসগুলো আসলে কি? এগুলো এক একটা বাইনারি ফাইল, এবং এগুলো মানে অ্যাকচুয়ালি এক্সিকিউটেবল ফাইল। তো আমরা যেই এলএস কমান্ডটা লিখলাম, তো ওই এলএস কমান্ডটাই এখানে দেখতে পাবেন কিন্তু আপনারা। কই 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 এল জে কে এল, এগুলো সবই কিন্তু বিভিন্ন কমান্ড। আমরা যে কমান্ডগুলো লিখি, এই সব কমান্ডগুলো এখানে আছে, এবং এগুলো প্রত্যেকটা একটা এক্সিকিউটেবল ফাইল। তো এখানে যদি না থাকে তাহলে আপনি কিন্তু এলএস ইউজ করতে পারবেন না, বা মানে এলএস না, যে কোনো কমান্ডই ইউজ করতে পারবেন না। ওরে বাবা, অনেক কিছু চাই যে কে একটু উপরে যায়, আর একটু উপরে যায়। ও মাই গড, এই যে দেখেন এলএস এর জিনিসগুলো চলে আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এলএস কমান্ডটা আছে, এখানে আছে বলেই আমি এলএসটা রান করতে পারি। তো যাই হোক, এখানে আরো সব কমান্ডই আছে। এই যে আমরা এমকে ডিআইআর, বা এই যে ম্যান পেজ, আমরা যে বারবার ম্যানুয়াল পেজটা দেখাচ্ছিলাম, ওটাও দেখেন এখানে আছে। এবং তার সাথে ম্যান ডিবি, মানে ম্যানুয়াল পেজের ডাটাবেসটা আর কি। তো মানে যেখানে আর কি, এটা আপনারা যদি আবার কোনো ডকার কন্টেইনারে কাজ করেন, বা সার্ভারের কোনো কন্টেইনার দিয়ে কাজ করেন, তখন দেখবেন এই ম্যান ডিবি ফাইলটা নাই। এই কারণে সার্ভারের ক্ষেত্রে আবার এই ম্যানুয়ালটা সবসময় দেখা যায় না। তবে ওটা আপনি অবশ্যই মানে ইনস্টল করে নিতে পারবেন, তবে ওটা একটা সার্ভারের উপর বাড়তি লোড ফেলবে। এটাই আর কি, মানে সবকিছুরই একটা ট্রেড অফ থাকে। এখন তাই এখানে আমাদের যত, আমরা যে ক্যাট কমান্ড নিয়ে কাজ করছি, ওই ক্যাট যেটা বানাচ্ছি আমরা, এই ক্যাটও এখানে আছে, বাট এখানে আসলে লিমিট শেষ হয়ে গেছে। আমি আমার ইউনিক্স এর কম দেখাই, টার্মিনাল টাইপের দেখাই। এইখানে আমাদের সিডি স্ল্যাশ দিলাম, সিডি, তারপর বিন ফোল্ডারের মধ্যে যাব। এইবার যদি এখানে রেস দিই, এখানে আপনি দেখতে পাবেন, আমরা উপরে যাই, উপরে গেলে এর মাঝে সমস্ত কমান্ড এখানে দেখা যাচ্ছে। ওরে বাবা, কত আচ্ছা, এটা দিয়ে এই যে ক্যাট ক্যাট ক্যাট, এই যে আমরা যে ভিএস কোড ওপেন করার সময় কোড স্পেস ডট লিখি না, ওইটা কিন্তু এটার কারণে হচ্ছে। ঠিক আছে, এখানে এটা না থাকলে ওটা কাজ করবে না আপনার। তো এগুলো, এই যে এখানে দেখেন আমাদের ক্যাট আছে। তো ক্যাট এখানে আছে বলেই আমরা ক্যাট কমান্ডটা চালাতে পারছি, এবং মানে অন্যভাবেও করা যাবে, বাট এইখানে আর কি বাইনারি ফাইল হিসেবে সেটা আছে। তো আমরা এখন আবার নিচে ফেরত যাই। তো আমাদের এই টার্মিনালে কাজ নেই, এটাকে আমি এক্সিট করি। আচ্ছা, তো এইখানে এইটুকুই দেখাইতাম আর কি, যে এলএস গুলো আসলে এই কমান্ড গুলো থাকে কোথায়। তো এই টার্মিনালটা আমি এক্সিট করতেছি। এহে, আমি মেইনটা ওটা এক্সিট করে ফেলেছি। যাই হোক, এখন আমি আবার এখানে এলিয়াসিং নিয়ে কাজ করব। এখন আমি এলিয়াসিং এর কাজটা কিভাবে করতে পারি, ম্যান ALIAS আগে দেখি যে, আচ্ছা ওইটার জন্য তো ম্যানুয়াল পেজ নাই। তো যাই হোক, এইটা আমি ALIAS এলিয়াস লিখলাম। তারপরে আমরা কি নাম দিতে পারি, সাপোজ আমরা ওটাকে ক্যাট নাম না দিয়ে ডগ নাম দিতে পারি, বাট ডগ নামে কি অলরেডি কিছু আছে? টাইপ ডগ, না ডগ নামে নাই। তো আমরা এখন লিখলাম যে ডগ, যে আমরা ডগ দিয়ে করব। তো এখন আমি তাহলে, আমি যখনই ডগ তারপর একটা ফাইলের নাম দিব, সামথিং, কোন একটা ফাইলের নাম .txt এরকম দিলাম, সাথে সাথে ও এলএস এর কাজটা করবে, এবং আমাদের লেখা কোডটা দিয়ে কাজটা করবে। তো আমরা তাহলে এলিয়াস লিখলাম, তারপর আমরা কি লিখবো, ডগ। ঠিক আছে, ডগ দিলাম। তারপর আমরা এখন কমান্ডটা দিব। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু করে নিই, সেটা হচ্ছে যে আমাদের যেই কারেন্ট ফোল্ডারে আছি সেইটা আমাদের একটু দেখা দরকার। হুম, আচ্ছা, না এটা দেখার দরকার নাই আপাতত, কিন্তু সমস্যা নাই, আমি এটা একটু পরে বলবো। তো নোট, তারপর আমাদের ফাইলটার নাম কি, cat.js। আহা, নোট cat.js। তার মানে যখনই আমরা ডগ লিখবো, ও আমাদের এই নোট cat.js এটা তুমি রান করে দিবা। তো এখন আমি এটা দিলাম, তার মানে ও ওটা সেট হয়ে গেছে। এখন যদি আমরা লিখি টাইপ ডগ, তাহলে এখানে বলছে ডগ ইজ এন এলিয়াস ফর নোট cat.js। এখন আমরা লিখি ডগ, তারপর আমরা যে সাম টেক্সট নামে একটা ফাইল ছিল, এন্টার দিলাম। দেখেন আমাদের কিন্তু কাজ করছে। হাউ আর ইউ ওকে, এটা কাজ করছে। এবং আমরা যদি শুধু ডগ লিখে চলে আসি, তাহলে আমরা যদি এখানে লিখি হ্যালো, তাহলে আবার হ্যালো দেখাচ্ছে।
হাউ হাই, আবার হাই দেখাচ্ছে, বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে এলিয়াস। এখন কথা হচ্ছে যে এই এলিয়াসটা পার্মানেন্ট না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা পার্মানেন্ট না। কেন পার্মানেন্ট না? যখনই আমরা এই ব্যাশ টার্মিনালটা কেটে দিব, আমাদের এই প্রসেসটা কেটে যাবে। মানে আমরা যদি আপনাকে টার্মিনালে দেখাই, সরি টার্মিনালে না, আমি সিস্টেম মনিটরে যদি দেখাই, এখানে আমাদের যে প্রসেসটা আছে এবং এখানে যদি আমরা জেড আমি যেহেতু জি শেল চালাচ্ছি, জেড এখানে দেখেন আমাদের জেড এর 3টা ইনস্ট্যান্স আছে। তো এগুলো আমরা কেটে দিলেই মানে যেই মুহূর্তে আমরা অফ মানে এক্সিট করব, তো এটা এখান থেকে চলে যাবে এবং চলে গেলেই ওই এলিয়াসটা থাকবে না। এটাকে পার্মানেন্ট করতে হয়। তো পার্মানেন্ট করার কাজের আগে, তার আগে আমরা ধরে নিই যে আমরা একটা ভুল করেছি। কি ভুল করেছি? যে আমরা আসলে ডগ নামে রাখতে চাচ্ছি না, আমরা ধরেন যে কি নামে, কাউ নামে রাখতে চাচ্ছি। তো আমরা তার মানে এটাকে আনএলিয়াস করব, মানে আমি এই এলিয়াসটাকে বাদ দিব যে ভাই এই এলিয়াসটা তুমি তোমার মেমোরিতে রাখিও না। তো এখানে ALIAS আনএলিয়াস দিলাম। তারপরে আনএলিয়াস দেওয়ার পরে আমরা কোনটাকে আনএলিয়াস করব? ডগকে। তো এখানে ডগ দিলাম, এন্টার দিলাম। এখন যদি আমরা লিখি ডগ, আর ডগ কমান্ড নট ফাউন্ড বলছে, যে কমান্ডটা নট ফাউন্ড এটা ডগ, এই নামে কোনো কমান্ড নাই, কারণ ওই এলিয়াসটা রিমুভ হয়ে গেছে। এইটুকু গেল আমাদের কিভাবে এলিয়াস অ্যাড করে, কিভাবে রিমুভ করে এই কাজটা। এখন আমরা করব কি, যে আমাদের এই টার্মিনাল কেটে দিলেও বা যে কোনো খান থেকে আমার ল্যাপটপের শুধু যে ক্যাট মেকিং ফাইলের মধ্যে মানে এই ডিরেক্টরির মধ্যে থেকে কাজটা যাতে না হয়, আমাদের যে কোনো জায়গায় গেলেই যাতে কাজটা হয়, এইটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেহেতু জি শেলে কাজ করছি, তো এটা আমি একটু আর একটা টার্মিনাল ওপেন করি, করে আমি জিনিসটা দেখাই। তো আমরা এখন কোথায় আছি? পিডব্লিউডি করলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাবে। এখানে আমরা আছি হোম, তার ভিতরে অনিন্দ নামে একটা ফোল্ডার বা ডিরেক্টরি, এবং তার ভিতরে ডেস্কটপ, তারপরে ক্যাট মেকিং। এখন আমরা এখান থেকে আগে হচ্ছে রুটে না, হোমে যাই। তো এখানে গেলাম, এখানে আমরা এলএস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি ফাইল আছে। বাট এলএস করলে আমরা সব হিডেন ফাইলগুলো দেখতে পাই না। তাহলে আমাদের হিডেন ফাইলগুলো দেখার জন্য কি করতে হয়? আগে টার্মিনালটা ক্লিন করি, এলএস, তারপরে আমি দিব লিস্ট আকারে দেখাবো, এবং কোনগুলো দেখাবো? অল, এভরিথিং দেখাবো। তো আমি দিলাম, তার মানে অল। এখন আমাদের সবগুলো ফাইল দেখাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে .jshRC নামে একটা ফাইল আছে। এটা হিডেন, সামনে যেহেতু ডট ছিল তো ওটা হিডেন থাকে বাই ডিফল্ট। তো এখানে আপনাদের ব্যাশ আরসি নামেও একটা ফাইল পাবেন। তো আমি যেহেতু জেডএসএইচ এ সবসময় মোস্ট অফ দ্য টাইমে কাজ করি, মানে যখন আমি লোকালি কাজ করি সার্ভার ছাড়া, তো তখন তাই আমি ZSH.RC এটার মধ্যে আমরা কনফিগার করতে পারবো যে ZSH.RC যখনই লোড হবে তখন তুমি কি কি করবা, ওকে আমাকে কি কি প্রোভাইড করবা ইউজারকে, সেই সমস্ত কিছু এটার মধ্যে লেখা থাকে। তো আমরা যদি এটা একটু রিড করি, বা এটাকে ধরুন যে আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করার জন্য আমি লিখলাম সুডো মানে হচ্ছে সুপার ইউজার ডু, মানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ছিল যেটা আপনার হচ্ছে ইয়াতে উইন্ডোজের ক্ষেত্রে সেই জিনিসটাই। তো সুডো, তারপর আমি ন্যানো দিয়ে ওপেন করি, তো তারপরে .jsh। ন্যানো হচ্ছে মানে টার্মিনাল এডিট করার একটা ওয়ে আর কি। আচ্ছা, টার্মিনাল এডিট না করে আপনাদেরকে ইয়াতে ম্যানুয়ালি দেখাই, মানে কোড, সরি কোড, তারপরে .jsh আমি মানে কোড দিয়ে মানে হচ্ছে ভিএস কোড দিয়ে দেখাবো। তো ZSHRC দিলাম, এন্টার দিলাম। তো আমার এটা ভিএস কোডে, আচ্ছা ওপেন দিলাম। এখন এই যে আমাদের ভিএস কোডে এটা ওপেন হয়ে গেছে। এই ফাইলটাকে এবার একটু দেখেন যে এখানে অনেক কিছু আছে, এগুলো নিয়ে কোনো একটা দিন আলাপ করা যাবে, কিন্তু তার আগে আমরা কি করব? এলিয়াস অ্যাড করব। ঠিক আছে, যেই এলিয়াসটা আমরা করছিলাম যাতে আমরা এটাকে পার্মানেন্ট করতে পারি। তো আমরা এখানে কমেন্ট লিখি, যে কমেন্ট কিভাবে দেওয়া যায়, হ্যাশ চিহ্ন দিয়ে। তো আমরা এখানে এইভাবে সেপারেট করে নিই এবং লিখি এলিয়াস। আমরা এভাবে সেপারেট করি, এগুলো এভাবে মানে গুছিয়ে রাখবেন, তা না হলে পরবর্তীতে খুব ওলটপালট হয়ে যাবে। তো এখানে আমি দিলাম এলিয়াস। এলিয়াসটার নাম কি দিব? আমরা ডগ দিতে চাইনি, এবার আমরা দিতে চেয়েছি সাপোজ কি দেওয়া যায়, একটা মিনিংফুল নাম দিই, সিমি। সিমি মানে আমাকে দেখো, সিমি ইকুয়ালস টু আমাদের কি হবে? সিমি ইকুয়ালস টু নোট দিয়ে রান করবা। কাকে রান করবা? আমাদের এই যে cat.js ফাইলটাকে। তো এই cat.js ফাইলটার পাথটা কোথায়? এখানে কপি পাথ, এই যে কপি পাথ, কপি করে নিলাম পাথটাকে এবং ওকে এখানে পেস্ট করে দিই।
তার মানে আমাদের এই পাথটাকে আমরা দিয়ে দিয়েছি। তার মানে যখনই আমরা সিমি কমান্ডটা রান করব, ও এই কাজটা করবে। ও প্রথমে নোডের একটা প্রসেস ইনিশিয়েট করবে, প্রসেস ইনিশিয়েট করার পরে আমাদের ওই প্রসেসের মধ্যে এই cat.js ফাইলটা রান করবে। তো তাহলে আমাদের এটা আমরা করেছি এবং এখানে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম। এখন যদি আমরা যেইখানেই যাই, এখানে যদি আমি এখন লিখি, আচ্ছা এটাকে একটু রিলোড দিতে হবে, তো আমি এটাকে কিল করে দিলাম টার্মিনালটাকে, এটাকেও কিল করি, এখন নতুন করে শুরু করি। এখন যদি আমি লিখি সিমি, তারপরে কি ইনপুট ডট টিএক্সটি আমি দিলাম, তাহলে আমাদের কমান্ডটা কিন্তু কাজ করছে। ইনপুট ফাইলটার মধ্যে যা কিছু ছিল সব দেখাচ্ছে। এবং এখন যদি আমরা অন্য কোনো ফাইলে যাই, সাপোজ আমরা এখানে গেলাম, তো যে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট ডট টিএক্সটি ফাইল আছে, যেটা আপনাদের গত গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইখানে এবার আমি সিমি দিলাম, সিমি টেক্সট ডট টিএক্সটি এন্টার দিলাম। দেখেন ওই ফাইলটার মধ্যে যা যা কিছু লেখা ছিল সবগুলোই দেখাচ্ছে। আবার আমি যদি সিমি শুধু সিমি রান করে এন্টার করে ছেড়ে দিই, তাহলে এখানে ক্যাট যেরকম কাজটা করে সেটাই আমাদের করছে। হ্যালো লিখলাম, হ্যালো আউটপুট দেখাচ্ছে। হাই লিখলাম, হাই আউটপুট দেখাচ্ছে। তো এই গেল আমাদের এলিয়াসিংটা কিভাবে কাজ করে। এবং আমার যেহেতু এই এলিয়াসিংটা আসলে দরকার নেই, তো ওটাকে আমি রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য আবার আমি কোড দিয়ে ভিএস কোড দিয়ে ওপেন করছি আপনাদের সুবিধার জন্য। তো ZSH RC এই ফাইলটা, এই যে আমাদের ফাইলটা ওপেন হলো এবং এইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমার দরকার নেই। আমাদের মোটামুটি আজকের আলাপ শেষ। এখন আপনি যেখানেই সিমি বা এরকম কিছু লিখবেন, মানে এখানে আপনি যেই নাম দিবেন সেটাই মানে রান হবে। বাট অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার মেশিনের বিল্ট ইন কোনো কমান্ডের সাথে বা কোনো কিছু একটা কোনো কমান্ড বা এলিয়াস আগেই সেট করা আছে, ওইটার সাথে যাতে এটা মানে না করে, কনফ্লিক্ট না করে। কনফ্লিক্ট করলে তখন দেখবেন যে উইয়ার্ড কিছু কাহিনী হবে। তো যাই হোক, এই হলো আজকের মতো বিষয় এবং এটাকে, আচ্ছা আশা করি সবগুলো টপিক কভার করেছি। যে আমরা ক্যাট কমান্ড নিজে থেকে বানালাম, তারপর আমরা প্রসেসে অবজেক্টের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড এরর এগুলো সব দেখলাম। তারপরে এই স্ট্যান্ডার্ড ইনপুট এই যে ডাটা স্ট্রিমগুলো আমরা ছিল, এটার আমরা এফডি মানে ফাইল ডেসক্রিপ্টরগুলো দেখলাম। ফাইল ডেসক্রিপ্টর দিয়ে কিভাবে রিডিরেক্ট করতে পারি সেটাও দেখলাম। আরভি এটা নিয়ে কাজ করলাম। এক্সিট কোড কিভাবে কাজ করে সেটাও দেখলাম। এলিয়াসিংটা কিভাবে কাজ করে এটাও আমরা ইউজ করে শিখলাম আজকে। এলিয়াসিং এবং এলিয়াসটা কিভাবে বাদ দেয় সেটাও আমরা দেখলাম, এবং এলিয়াসটা যাতে পার্মানেন্টলি থেকে যায় সেটাও আমরা দেখলাম। আশা করি আপনাদের মজা লেগেছে। স্পেশালি এইটা মানে নোড জেএস এর যতখানি না টিউটোরিয়াল ছিল, তার থেকে অনেক বেশি ছিল ইউনিক্স এর টিউটোরিয়াল। তো মানে ইউনিক্সটা আসলে আমার মতে খুব জানা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করি যে মানে এই প্রসেস জিনিসটা আসলে কি, চাইল্ড প্রসেস জিনিসটা আসলে কি, এইগুলো নিয়ে বিস্তারিত মানে ভিডিও বানানোর ইচ্ছা আছে, যদি আপনাদের ভালো লাগে আর কি। তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন। এটা আমার দ্বিতীয় ভিডিও, তো জানি না কেমন হলো। তবে আপনাদের মতামত ভালো মন্দ যেটাই হোক আমাকে জানালে আমার জন্য খুব উপকার হয় এবং আমি আপনাদেরকে আরো বেটার জিনিস দিতে পারবো। তো আজকের মতো এইটুকুই। আশা করি ভালো থাকবেন এবং কোড করবেন প্রচুর, এবং ডেফিনেটলি ইউনিক শিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো ঠিক আছে, বাই।